সুপ্রিয় দর্শক, আর টিভির সাপ্তাহিক আলোচনা নিটোল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 11:20 সরাসরি সম্প্রচার হয় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 8টায়। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সংসদ নির্বাচন সমাধান কি দশমে নাকি গড়াবে একাদশে। এই বিষয়ে কথা বলবার আগে চলুন আজকে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন সেসব বিজ্ঞ 6 জন আলোচকের সঙ্গে আমরা পরিচিত হই। আমার ডান দিকে আছেন, মাইক্রোফোন নিয়ে যদি পরিচিতি দেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য। ওয়েলকাম। সাদত হুসাইন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আলোচনায় আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন আমিনা মহসেন, আমি আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়েলকাম। আমার নাম হায়দার আকবর খান রণ, আমি কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়ামের সদস্য। স্বাগত। আমি মঞ্জুরুল হাসান বুলবুল, সাংবাদিক। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের প্যানেলিস্টদের সঙ্গে আপনারা পরিচিত হলেন। আমরা আলোচনায় যাব। প্রথমে নাইম ভাইকে দিয়ে শুরু করতে চাই। বলা হয়েছে যে সমঝোতা যদি হয় তাহলে দশম সংসদ ভেঙে দেওয়া যেতে পারে এবং একাদশ সংসদ নির্বাচন হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এরকম বলেছেন। এর আগে আরেকটি খবর হচ্ছে যে গণজাগরণ মঞ্চ পাকিস্তানের দূতাবাস দ্বিতীয়বারের মতো ঘেরাও করেছে, সেখানে মারপিট হয়েছে। আবার ওইদিকে তালেবানরা বলেছে বাংলাদেশে যে দূতাবাস পাকিস্তানে আছে সেটা তারা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এই সবগুলো মিলিয়ে যদি আপনি মন্তব্য করেন। জি, এখন আমি ব্যক্তিগতভাবে যেটুকু অবজার্ভ করছি তাতে আমার মনে হয় একাদশী আমাদের সমাধান। এটা আমার পছন্দের বিষয় না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিষয়টা ওই দিকেই যাচ্ছে। এগুলির অনেক ব্যক্তিগত, সাংস্কৃতিক, তারপরে এগুলি ছেলে মানুষই অনেক কারণ আছে। এর সঙ্গে কিছু বাধ্যবাধকতার অজুহাতও আছে। সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় একাদশ সংসদ, তবে সেটা কত দ্রুত হবে সেটা নিয়ে হয়তো আলোচনা আমাদের হতে পারে, কিন্তু একাদশী। আর পাকিস্তানে যেটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে একটু মনে হচ্ছে যে এইখানে যে প্রতিক্রিয়াটা, এই প্রতিক্রিয়াটা আওয়ামী লীগের জন্য দুইভাবে উপকারী হচ্ছে। এক, বাংলাদেশের পাকিস্তান বিরোধী এই বক্তব্যগুলোর কারণে এই মুহূর্তে আমাদের কেবলই আসলে নির্বাচনটা নিয়ে আলোচনা করার কথা, ওইটাতে বেশ ভাটা আনা গেছে একটা। এখন আমরা সবাই পাকিস্তান নিয়ে আলোচনা করব। আমার ব্যক্তিগত মত ছিল পাকিস্তানিরা কি করেছে, আসলে পাকিস্তানিরা আমাদের কিছু উপকার করেছে। নাম্বার ওয়ান হলো তারা তাদের সংসদে, ওইটা পাকিস্তান তো একটা স্বাধীন দেশ, তারা তাদের সংসদে আমাদের দেশের একজন লোককে আমরা ফাঁসি দিয়ে তার বিচার করে ফাঁসিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছি ফাঁসি দিয়ে, এর জন্য তারা শোক প্রস্তাব গ্রহণ করেছে। আমার কাছে কিন্তু মনে হয় তাদের সেই অধিকার আছে, তারা যে কোনো লোককে পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। আবার আমাদেরও অধিকার আছে, আমরা সেটা নিন্দা করতে পারি, সমালোচনা করতে পারি। কিন্তু এটা এত বড় ইস্যু হওয়ার মতো পাকিস্তান আমাদের কাছে গুরুত্বপূর্ণ দেশ না। কেন গুরুত্বপূর্ণ দেশ না? ১,৫০০ কিলোমিটার দূরের একটা দেশ। আমরা পাকিস্তানের সাথে যুক্ত ছিলাম মাত্র ২৪ বছর। ২৪ উল্টে ৪২ বছর স্বাধীন থাকার পর পাকিস্তান নিয়ে এত ফোবিয়া, মানে এটা আমাদের মাঝে মাঝেই আমার মনে হয় যে আমরা এটা থেকে মুক্ত হওয়া দরকার। একটা উদাহরণ দিই, ক্রিকেট খেলতে পাকিস্তান টিম আসবে T20-তে, আসলে কি পাকিস্তানের সাথে আমাদের দল কোনো কারণে হারলে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যাবে? বা আমরা যদি পাকিস্তানের সঙ্গে জিতি তো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে? এই ধরনের ফোবিয়া থেকে আমাদের মুক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। আমি খুঁজবো রাজনৈতিক বিশ্লেষণ, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। এই যে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা একটা দাবি তোলা হয়েছে, আবার অন্যদিকে তালেবানরা হুমকি দিচ্ছে। তার মানে কি অনেকে বলছে যে আসলে আমাদের জামাতের সঙ্গে পাকিস্তানের জামাত কিংবা পাকিস্তানের সরকার রাষ্ট্র কিংবা পাকিস্তানের তালেবানদেরও কোনো যোগাযোগ ছিল কিনা আন্তর্জাতিক পর্যায়ে? কেন এই সহমর্মিতা? আচ্ছা দেখুন, এখানে প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন যে সম্পর্ক ছিন্ন করার কথা, আমার মনে হয় এটা একটা খুব এক্সট্রিম মেজার। এবং যে কোনো কূটনীতিরই বা ডিপ্লোম্যাসির কিছু ধাপ আছে, সে ধাপগুলো আমরা ক্রস করে এটা একদম এক্সট্রিম মেজার আমরা নিই যখন আমরা একটা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি। এবং এটা ভিয়েনা কনভেনশন আছে, সেটার কিছু রুলস রেগুলেশনস আছে যেটা মাধ্যমে আমরা এই কূটনৈতিক সম্পর্কগুলো পরিচালনা করি। তো আমার মনে হয় না যে আমরা সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে এখন পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্কটা ছিন্ন করার প্রয়োজন আছে। এবং এখানে কিছু ব্যাপার আছে ফেরদৌস, যেরকম ধরেন আমরা OICর মেম্বার, আমরা সার্কের মেম্বার, তারপর আমরা বিভিন্ন ধরনের ইসলামিক কান্ট্রিজের সাথে জড়িত, আমাদের অনেক ধরনের মানে
আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও কিন্তু আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে জড়িত আছি, মানে জড়িত আছি ইন দ্য সেন্স যে বিভিন্ন ফোরামে আমরা ইন্টারাক্ট করছি। সো আমি মনে করি না যে এটা বাংলাদেশের জন্য ঠিক হবে যে কূটনৈতিক সম্পর্কটা ছিন্ন করা। আমরা প্রোটেস্ট করেছি, সেটা প্রয়োজন ছিল। আচ্ছা, দ্বিতীয় যে আপনি প্রশ্নটা করলেন যে পাকিস্তানের মানে ওদের তালেবানদের সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, দেখেন এটা তো আমাদের কাছে ঠিক ওরকম কোনো প্রমাণ নেই যে আমরা বলতে পারবো যে এটা ছিল কি ছিল না। এরকম কোনো, আমরা টেরোরিজম নিয়ে কাজ করেছি, আমরা কিন্তু এরকম কোনো সম্পর্ক ঠিক খুঁজে পাইনি। কারণ যারা বাংলাদেশে আমরা দেখেছি যে টেরোরিস্ট আউটফিটসগুলো এসেছিল, 36টা টেরোরিস্ট আউটফিট ছিল, এবং তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর্স ছিল এবং কোনোটাই রেজিস্টার্ড ঠিক ওরকম পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা পাইনি। আমাদের কাছে এরকম কোনো ফ্যাকচুয়াল এভিডেন্স নেই। সুতরাং আমি এটা বলবো না যে ওদের সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক ছিল। বাট আমি যেটা বলবো যে হয়তো যেহেতু জামাত এটাকে ইসলামিস্ট একটা ব্যান্ড দেওয়া হচ্ছে, সেই হিসাবটা ধরেই তারা মনে করছে যে একটা ইসলামিক ইয়ে আছে পার্টি, সেটাকে ধরেই আপনি দেখবেন গণমাধ্যমেও কিন্তু বিদেশি গণমাধ্যমগুলোতে কিন্তু এভাবে প্রচুর ইয়ে এসেছে। এই তালেবানের হুমকিটা কতটা সিরিয়াসলি নেওয়া উচিত? বাংলাদেশ দূতাবাস তারা যে হামলার হুমকিটা দিয়েছে, না আমার মনে হয় এটা তালেবানরা কিন্তু এই ধরনের কাজ করে আসলে। না, এটা অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত। এবং আমরা দেখেছি যে পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু অলরেডি নিয়েছে স্পেশাল মেজার্স নিয়েছে। আজকে সন্ধ্যার সময় আমি নিউজগুলো ফলো করছিলাম যে পাকিস্তান গভর্নমেন্ট ওখানে স্পেশাল মেজার্স নিয়েছে বাংলাদেশ দূতাবাসের ব্যাপারে, এবং বাংলাদেশের সরকারেরও আমার মনে হয় পাকিস্তান গভর্নমেন্টকে আরেকটু অ্যালার্ট করা দরকার আছে। জি, আমি আপনার কাছে আসবো। আমি যাবো একটু মান্না ভাইয়ের কাছে। নাইম ভাই বলবার চেষ্টা করেছে যে একাদশে গড়াবে, তাহলে দশম নির্বাচন যেটা 5 তারিখ হবে সেইটার ভবিষ্যৎ কি হবে আসলে? বাংলাদেশে সাম্প্রতিককালে অনেক বিস্ময়কর ঘটনা ঘটছে, বিস্ময়কর উক্তি করা হচ্ছে, বিস্ময়কর আচরণ হচ্ছে। এই যে প্রশ্নটা আপনি করলেন এবং যেখান থেকে করলেন, এটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হয়। একাদশ কবে সেটা আমরা কিছু জানি না। নিয়ম যদি মানেন তাহলে অ্যাটলিস্ট আরো 5 বছর পরে, অ্যাটলিস্ট 5 বছর পরে হবার কথা। আগেও যে হতে পারে না তা বলছি না, বাট নিয়ম অনুযায়ী সেরকম হওয়ার কথা। আমাদের সামনে যেটা আছে 1 মাসের মধ্যে, সেটার ব্যাপারে কিছু করতে পারছি না, কিন্তু একাদশ সংশোধন করব বা ওই নিয়ে সমঝোতা করবো, এটা আমার কাছে একটা অবাস্তব বিষয় মনে হয়। এটার পেছনে একটা রাজনীতি আছে সম্ভবত, যে রাজনীতি অন্যদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যেরকম করে নাইম বললেন যে একটা কম্পালসিভ সিচুয়েশন আছে, কোনো কনস্টিটিউশন কম্পালশন তো আসলে নাই। আপনি যদি সলিউশন করতেই চান, আমরা জানি যে বিতর্কটা কি নিয়ে, সেটা কতখানি গভীর কিংবা কতখানি অগভীর, এটা সলিউশন করতে আমাদের কত সময় লাগতে পারে। খুব বেশি যদি হয় উভয় পক্ষের আন্তরিকতা থাকলে 1 দিন 2 দিনের ব্যাপার, সেটা করে এই দশম সংসদের নির্বাচনই সেরকম ভিত্তিতে করা যেতে পারে। তারপরেও যখন বলা হচ্ছে না দশমে পারা যাবে না একাদশে পারা যাবে, তার মানে একাদশে ওইটা পারা যাবে, এটা সম্ভবত। রাজনীতিটা কি যদি দর্শকদের জন্য একটু স্পষ্ট করেন? প্রথম কথা হচ্ছে, দেখেন, রাজনীতিটা কি প্রথম কথা হচ্ছে এই যে দশম সংসদের নির্বাচনের কথা বলা হচ্ছে, ইতিমধ্যেই এটা একটা মানে হাস্যকর ব্যাপার হয়ে গেছে। 154 জন জিতেছেন, এটা সবাই জানে, আর একজনের কথা সকাল থেকে চলছে ওটাও জিতবে, 155 জন। তার মানে অল টুগেদার কত দাঁড়াচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন প্রায় 52%। এখন বলবেন যে না এটা তো সংবিধানগতভাবে কোনো সমস্যা নেই, যদি একজন ক্যান্ডিডেট থাকে তাহলে কি করা যাবে, কিন্তু সংবিধানই আবার বলছে যে জনগণের অধিকার আছে, তারা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি ঠিক করবে। আপনি এমন একটা পদ্ধতি দাঁড় করিয়ে ফেলেছেন অলরেডি, যাতে মোর দেন 50% লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না তাদের প্রতিনিধি নির্বাচনে। এই 154 জন বা 55 জন নিয়ে কিন্তু সরকার গঠন করা যাবে। তার মানে আগামী সরকার গঠন করবার ক্ষেত্রেও জনগণের রায়ের কোনো প্রয়োজনই পড়ছে না। কেউ কেউ বলছেন যে এটাও সংবিধানের লঙ্ঘন। মাঝে মাঝে তো এরকম হয়, সংবিধানে এক আর্টিকেল একরকম ব্যাখ্যা হয়, আর একটা আবার মনে হয় যে কাউন্টার ব্যাখ্যা হয়। এটা শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়াবে আমি সেটা জানি না। আমার কাছে মনে হচ্ছে যে হাস্যকর হয়েছে এই রকম করে নির্বাচন করবার বিষয়। অনেক খবর টবর বেরিয়েছে যে সময় পার হয়ে গেছে তারপরে জমা দেওয়া হয়েছে, সময় পার হয়ে গেছে তারপরে উইথড্র করা হয়েছে। এখনো আমার কাছে এরকম সংবাদ কেউ কেউ বলছেন যে দুটো একটা আসনে সমঝোতা পুরোপুরি হয়নি বলে ঘোষণা পর্যন্ত করা হচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে এই নির্বাচনটা যে একটা ফার্সিক্যাল ব্যাপার হচ্ছে, সেটা সবার কাছে সেই উপলব্ধি সরকার কিংবা সরকার প্রধানের মধ্যে কতটুকু আছে আসলে?
জি জি আপনি এটা তো বলছেন। সরকার বা সরকার প্রধান বলবেন, কিন্তু এই উপলব্ধি না থাকবার কোনো কারণ নেই, এটা সবাই বলছেন। এমনকি আমি দু একজন সরকারের লোকের কথাও যদি বলি, ধরেন আমি যদি মন্ত্রী দুজনের কথা বলি, তো ওনারা যখন বলছেন যে এইটা না আমরা ওই পরেরটা দেখবো, তার মানে এইটা একটা অকার্যকর জিনিস। নিজেদের বক্তব্যের মধ্যেই তো বোঝা গেল যে দশম নয় একাদশটা আসল, দশমটা তাহলে কি কোনো কনস্টিটিউশনাল কম্পালশন নাই, তার মানে এটা ফর্সিক আলোচনা নিজেরাই বুঝছেন তাদের কথার মধ্যে দিয়ে আমার মনে হয়। তারপরেও তারা করছেন একটা জেদে অহংকারে, মানে একটা খুবই ব্যক্তিগত এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে, আমি সেটা দিতে চাইছি না। জি আমি জাস্ট একটা কথা অবশ্যই, বলবো অবশ্যই। এখানে ফেরদৌস, এবং মান্না ভাইয়ের সাথে আমি শুধু অ্যাড করতে চাই যে উনি যেহেতু কনস্টিটিউশনে বললেন এবং নাগরিকের অধিকারের কথা বলেন, সব আরো আরেনি হলো কি নো ভোটের যে না ভোট দেওয়ার যে একটা প্রভিশন ছিল সেটা পর্যন্ত এবার তুলে দেওয়া হলো। মানে না ভোটটা থাকলে কিন্তু হয়তো জনগণ যে না বলে দিয়ে আসতে পারতো, সেটাও সেই অপশনটাও কিন্তু রাখা হয়নি। সো আপনি ইলেক্টেড হয়ে যাচ্ছেন আনকন্টেস্টেড। এটা মানে গভর্নমেন্ট খুব বুদ্ধিমানের কাজ করেছে, দে কুড সি অ্যাট লিস্ট 5 ইয়ার্স অ্যাহেড, যাতে ওটা না থাকে। জি রণ ভাই, আপনি যদি একটু বলেন, আমি একটা ছোট্ট জিনিস যোগ করতে চাই। এটা আলবার্ট আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তৃতীয় মহাযুদ্ধ সম্পর্কে আপনার মন্তব্য কি, কেমন হবে। তিনি বলছেন তৃতীয়টা আমি জানি না, তবে চতুর্থ মহাযুদ্ধ কি হবে সেটা আমি জানি। তখন যুদ্ধ করবার জন্য ইট কাঠ পাথর ছাড়া কিছু পাওয়া যাবে না, মানে তৃতীয় মহাযুদ্ধে সব শেষ হয়ে যাবে। এইরকম কি না যে 10 আসলে শেষ হয়ে যাচ্ছে, 11 নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি? আমার Please. মনে হয় আপনার উপমাটা খুব সঠিক হয়েছে। তা আইনস্টাইন, আমি নিজে ফিজিক্সের ছাত্র, তা আইনস্টাইনের কথা বলেছেন আমি জানতাম না। যাই হোক, এনিওয়ে, তৃতীয় নাম এখন যেটা হচ্ছে আর কি দশম, তা আমাদের মান্না হয় যেটা বললেন তার সঙ্গে আর কি যোগ করব। এটা একটা হাস্যকর একটা মানে ফার্স্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডার একটা ইলেকশন হতে যাচ্ছে। এখন কনস্টিটিউশন যদি বলেন, তো কনস্টিটিউশন এক্সপার্ট আমি নই, তো কনস্টিটিউশনে একটা ভোট পড়লো এই ভোট। আবার এই তারা যে 154টা কেন করলো জানি না, 300 করতে পারতো, এবং 5 তারিখের আগেও তারা গভর্নমেন্ট ফর্ম করতে পারতো। যাই হোক, এই আলোচনা বহু হয়েছে, কাগজপত্র লেখালেখি হচ্ছে, এখানে হয়েছে। এটা কোনো ইলেকশনই না, এবং এই রকম ইলেকশন হতে পারে এই আশঙ্কা আমাদের ছিল বলে আমাদের পার্টি কিন্তু প্রথমেই বলেছে যে এই পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না। তা আমাদের কথা যে সঠিক সেটা এখন প্রমাণিত হয়েছে। তা আর এইটাই ফয়সালা করতে পারলাম না, পরবর্তীকালে ওই সেই কাঠ পাথর বললেন যে পৃথিবীতে আর কিছু থাকবে না, তা গণতন্ত্রেরও কিছু থাকবে না। আমার মনে হয় যে যদি আমরা এইবার মানে এইটাকে মেনে নিই, এবং তারপরে আর পরেরটার কথা চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা, পাকিস্তান ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। প্লিজ। সেটা হচ্ছে এই যে হ্যাঁ, পাকিস্তান একটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে তারা আমাদের সম্বন্ধে, যেটা নঈম ভাই বললেন, আমাদের সম্বন্ধে আমাদের কোনো একটা ঘটনার সময় তারা রিয়াকশন করতেও পারে, আমরাও করতে পারি। কিন্তু পাকিস্তান যদিও অনেক দূরের দেশ, এখন খুব একটা প্রভাব করে না, তারপরও করে। কারণ পাকিস্তানি ভাবাদর্শ, পাকিস্তানি প্রেতাত্মা এখনো কিন্তু বাংলাদেশে আছে, এবং সেটা বেশ ভয়াবহ আকারে আছে। ফলে পাকিস্তান বলতে শুধু পাকিস্তানি গভর্নমেন্ট বা পাকিস্তান যে একটা বর্বর রাষ্ট্র সেটা তো নানানভাবে প্রমাণিত, এবং এই ঘটনাটাও দ্বারা প্রমাণিত হলো যে 71 সালের শিক্ষা তারা, মানে যে শিক্ষাটা পাওয়ার কথা ছিল আশা করেছিলাম, সেটা তারা এখনো পায়নি। কিন্তু পাকিস্তান সম্পর্কে আমাদেরকে আমাদের মধ্যেই, আমাদের রাজনৈতিক দলের মধ্যেই, ইভেন বিএনপির মধ্যে একটা পাকিস্তানি ভাবধারা, তাদের প্রতি একটা দুর্বলতা নানানভাবে প্রকাশিত হয়। এটা আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, কেউ কেউ এখানে যোগ করতে যাচ্ছেন এরকম যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না, এরকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তো এর মধ্যে দিয়ে বলা হচ্ছে পাকিস্তান যখন ওন করছে এই হচ্ছে আমাদের কাদের, তখন কিন্তু সেই জায়গাটা স্পষ্ট হচ্ছে যে আসলে এই কাদের মোল্লা সেইটা। যে নাইম ভাই আপনি বলতে আমি যাচ্ছিলেন। কিন্তু এটাই বলেছিলাম যে এটা আসলে বরং আমাদের এটা চমৎকার। আমি হইলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাষ্ট্রদূতকে ডাকতাম, ডেকে বলে ভাই এটা তো ভেরি ইন্টারেস্টিং একটা কাজ করেছেন, আপনাদের এই সংক্রান্ত কাগজপত্রগুলি যদি আমাদের পাঠান কিভাবে রেজলিউশনটা হলো, এটা আমাদের একটু উপকার হয়, আমরা এটা আমাদের কাজে লাগবে। কারণ এইটা আমাদের আওয়ামী লীগকে, আইসিটিকে আমার মনে হয় যে সবচেয়ে বেশি দিয়েছে, ক্রেডিবিলিটি দিয়েছে এখন। যে কারণ এখানে আসলেই একটা ছোট
খুব বেশি ইম্প্যাক্ট হয় না ওই কনফিউশনটার, কিন্তু একটা কনফিউশন তৈরি করার চেষ্টা কিন্তু সেখানে ছিল। এবং আমার মনে হয় যে পাকিস্তান এটা ভালো উপকারটা আবার এখানে দুই অর্থে হয়েছে। একটা হলো আমি বললাম তো আমাদের ওই কাদের মোল্লার ব্যাপারে আমরা কনফিডেন্ট হলাম যে না আমাদের কোনো ভুল হয় নাই। আরেকদিকে হলো আওয়ামী লীগ সরকারের একটা সুবিধা হলো এখন যে সবাই ওই রণভাইয়ের মতো কেবলই বলার কথা যে ফার্সিক্যাল ইলেকশন, সেই সময়ের অর্ধেকটা এখন আবার পাকিস্তান খেয়ে নিচ্ছে। তো এখন ওইটা তীব্রভাবে এজেন্ডা হিসেবে এটাকে আনতে হচ্ছে, আজকের আলোচনাতে আমাদের আনতে হচ্ছে, উপায় থাকছে না। উপায় থাকছে না। সুতরাং এটা উভয় অর্থেই বাংলাদেশের জন্য উপকারী হয়েছে। জি, আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদেত হুসাইন। আপনি যদি বলেন, আমরা দেখতে পাচ্ছি শনিবার থেকে আবার 83 ঘন্টার অবরোধ শুরু হচ্ছে, এই যে জননিরাপত্তা বলে কিছু থাকছে না আসলে, আবার জি শুরু হচ্ছে, আমি সেটার এর উপরে শেষ কোথায় আসলে? সেটার উপরে আমি বলবো। আসলে বাংলাদেশে তো গত ধরেন 20 বছর না হলেও 15 বছর, অর্থাৎ যদি 96 এর আগে যে মুভমেন্ট শুরু হয়েছে সেখান থেকে যদি ধরেন, প্রথমে পলিটিক্স অফ কনফ্রন্টেশন ছিল, তারপরে এইটা ডিজেনারেট করতে করতে আস্তে আস্তে পলিটিক্স অফ অ্যানাইলেশন হয়ে গেছে, নিশ্চিহ্নকরণের রাজনীতি। এবং গত কয়েক বছর থেকে যেটা হচ্ছে যে এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। যারা ক্ষমতায় আছে তারা মনে করে যারা বিরোধী জোট তাদেরকে আমি নিশ্চিহ্ন সম্পূর্ণ পার্মানেন্টলি মানে পরাভূত করে আমরা এই দেশ শাসন করব। আর যারা বিরোধী দলে আছে তারা মনে করে যে শাসক দলকে টেনে হিঁচড়ে, শব্দগুলিও তারা এগুলি ইউজ করে, টেনে হিঁচড়ে নামিয়ে আমরা এদেরকে জনমানুষের দ্বারা এদেরকে কি বলে হেনস্থা করে আমরা এদেরকে বিতাড়িত করব। বিরোধী জোট যেটা করবে তারা এই যে 84 ঘন্টার হরতাল বা অবরোধ যেটা দিয়েছে সেটা তারা দিয়েই যাবে। এবং এই ইয়েটা আপনার গভর্নমেন্ট ফর্ম করার পরেও চলবে। ওই যে একাদশ বলছেন, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এগুলি কিন্তু ধর্তব্যের বিষয় নয়। ধর্তব্যের বিষয় হচ্ছে যে এইবার গভর্নমেন্ট ফর্ম করার পরও আন্দোলন চলতে থাকবে, এবং আন্দোলন চলতে চলতে কে কতদূর কাকে ঠেলতে পারে এরা চেষ্টা করবে অবরোধ, হরতাল এগুলি দিয়ে গভর্নমেন্টকে অচল রাখতে ইনডেফিনিট পিরিয়ড। গভর্নমেন্ট চেষ্টা করবে এদেরকে পরাভূত করে সাংঘাতিকভাবে হয়তো রিপ্রেসিভ মেজার্স নিয়ে, অথবা যেটাকে আমরা বলি অপারেশন হার্ট অ্যান্ড সোল, আদর যত্ন করে কথাবার্তা বলে মোটামুটিভাবে গায়ে হাত বুলিয়ে গভর্নমেন্ট নিজেরটা চালাতে চেষ্টা করবে। তবে একটা জিনিস হবে যেটা আমি বলছি, আলটিমেটলি এরা মানে বিরোধী জোট কিন্তু তার ওই দাবির থেকে সরবে না। দাবিটা হচ্ছে তাদের আসলে যে একটা ওই তত্ত্বাবধায়ক ফেলে দিতে পারেন, নিরপেক্ষ ফেলে দিতে পারেন, আসলে তারা নির্দলীয় সরকার অর্থাৎ দলীয় সরকারের আওতায় তারা ইলেকশন করবে না। এবং সেখানে হয়তো আলটিমেটলি একটা আলাপ আলোচনা করে এই ইয়েতে গেলে তখন সেই অবস্থাটাকে বাংলাদেশকে অ্যাফোর্ড করতে পারবে কিনা, আমাদের যে শিল্প কারখানা, গার্মেন্টস, আমি আপনাকে অবরোধ অর্থনীতির উপর যে অভিঘাতটা আসবে সেই সম্পর্কে যদি একটু বলেন। এটা সম্পর্কে আমি আপনাকে বলতে চাচ্ছি আমার ফেভারিট এই যে এটা আপনি বা যারা এগুলি বলছেন আমাদের ধ্যান ধারণাটা খুবই এইখানে আমরা বর্তমান কয়েক বছর বা কয়েক দশকের চিন্তাধারা নিয়ে হবে যে দেশের মধ্যে গ্রোথ হবে, এক্সপোর্ট বাড়বে। ওই যে আজকে যেমন দেখছেন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রেকর্ড 18 হয়ে গেছে। কথা হলো যখন পলিটিক্স অফ অ্যানালিশন চলে, এখন একটা তীব্র দ্বন্দ্বের মধ্যে আছে, এবং সেই দ্বন্দ্বটা প্রায় এখন যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের কাছাকাছি ইয়েতে চলে গেছে। লোক খুন হচ্ছে, রক্ত ঝরছে, সুতরাং একটা লিমিটেড স্কেলে কিন্তু মারামারি পিটাপিটি এটা চলছে। এমন অবস্থাতে যখন এই ধরনের তীব্র দ্বন্দ্ব সংঘাত চলতে থাকে তখন ওই গ্রোথ কি হলো, তারপরে এক্সপোর্ট কি বাড়লো, গার্মেন্টসের কি গেল, এগুলিতে কনসার্ন থাকে না। আগের দিনের যে রাজা বাদশারা যুদ্ধে জয় যেত, সেই যুদ্ধ জয়ে যখন দেশ জয় করতো তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়তো মারা যেত, তাদের কিছু আসে যায় না। দিজ আর ইরেলেভেন্ট। আপনি যত কথাই বলেন, দুই পার্টিকে জিজ্ঞেস করেন, তাদের কথাবার্তার থেকে মনে হয় যে তারা এগুলিতে কনসার্ন না, কারণ তার অস্তিত্বের সমস্যা, অস্তিত্বের আজকে সংকট দেখা দিচ্ছে, সে বাঁচবে কি মরবে। এখানে গ্রোথ কত হবে, কত হবে, এগ্রিকালচারের ক্রপ ইন্টেন্সিটি কত হবে, তারপরে পুষ্টিগুণ কী হবে, এগুলিতে তারা এখন মোটেই চিন্তিত না। তাদের বাঁচতে হবে এবং সেই বাঁচার জন্য তারা চেষ্টা করে যাবে। বাঁচার পরে তখন বলবে যে রাজা বাদশাহ যেরকম দেশ দখল টকল হয়ে গেলে, শান্ত হয়ে গেলে, তখন তারা প্রজার কল্যাণে কাজকর্ম করতো। ওনারাও ঠিক একই অ্যাটিটিউডে বলবে আমাদের
এগুলি শান্ত হইতে দেন, ঠান্ডা হইতে দেন, তারপরে আমরা দেখবো। আমি বিরোধী জোটের একটা কথা বলছি, আমি কয়েকদিন থেকে বলছি, এই যে ওনারা যে অবরোধ ডিক্লেয়ার করেন, হরতাল, কাউরে জিজ্ঞেস করে? তাদের অ্যাটিটিউড ওই ওবায়দুল্লাহ খানের, সে আমার কথা সবসময় যে অতএব হে জনতা তোমাদেরকে আমরা অনাস্থা দিলাম। সরকারও চিন্তা করে না, সরকার নিজের পার্টিও চিন্তা করে না যে কাকে ইয়ে দিব, নাম বলে দিছে যে ইলেকশন ইয়ে করো, অনেকের লোক ফেলে দিয়েছে, কার সাথে যোগসাযোগ করবে, কার সাথে সমঝোতা হবে, ইলেকশন কোয়ালিশন হবে, এগুলি বসে আলাপ আলোচনা করে হয় না। এখানে কি করে, রুহুল কবির রিজভী যতদিন ছিল সেই স্কুল মাস্টারের মতো বলতো যে হরতাল আরো 10 ঘন্টা বাড়িয়ে দিয়েছি, আরো 20 ঘন্টা বাড়াইছি। স্কুলের মাস্টাররা যেরকম বলে এখন স্কুল ছুটি হয়েছে, তোরা এখন বাড়ি যা, আমাদেরকে এরকম বলতো। তো উনিও এখন বলতো যে আমি এখন বাড়াই দিছি, করছি। তারপরে সালাউদ্দিন তো একদম গায়েবী বলা শুরু করলেন, নজরুল ইসলাম সাহেব একটু বলেন, কিন্তু তারা কি ব্যাখ্যা করেন একবারও কোনো যে আমরা এই কারণে জনতা, দেশবাসী আপনাদের কাছে আমরা বলছি আপনাদের কষ্ট হচ্ছে, আমরা এই কারণে বাড়িয়ে দিতে যাচ্ছি, এটা তো তারা করছে না। এবং আমার তো মনে হয় যে সবাই জাস্ট নিজের মতো করে দিয়ে গেলাম। একটা ভালো দুইটা পার্টির জন্য যে তাদের নিজস্ব স্ট্রাকচারে কিন্তু সাংঘাতিক মজবুত স্ট্রাকচার, কারো ভাঙে নাই। বিএনপির একটা লোকও কন্টেস্ট করে নাই, আওয়ামী লীগের একটা লোকও কিন্তু তার এই যে সিদ্ধান্তগুলি দিয়েছে তাকে উঠিয়ে নিয়ে আসছে, তারা খুব বড় কিছু বলে না, 2-1 জায়গায় একটু হইচই করেছে, কিন্তু কয়দিন পরে দেখি উঠে নিয়েছে। শুধু আওলাদ হোসেনকে দেখলাম ডক্টর আওলাদকে এক্সপেল করেছে, আর তাদের এক্সপেল করতে হয় না। দেয়ার স্ট্রাকচার ইজ ভেরি সলিড। অসুবিধা হয়েছে, রিয়েল স্ট্রাকচারাল প্রবলেম হয়েছে এরশাদের। তার লোক তার বিদ্রোহ করেছে, তার কথা শুনে নাই, তার অন্য একটা কাজী জাফর একটা পার্টি করেছে। রিয়েল যদি ধকল নিয়ে থাকে কেউ, তাহলে এর সাথে দল করে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক মঞ্জুল হাসান বুলবুল। আপনি যদি বলেন, আপনি অনেকক্ষণ সবার কথা শুনছিলেন, সবগুলো মিলিয়ে আপনি বলতে পারেন। সবগুলো মিলিয়ে বলার তো অনেক সময় লাগবে। মানে আমি আমার মনে হয় যে যা বলা হয়েছে তার মধ্যে খুব বেশি বিষয়ে দ্বিমত নাই। আমি এক লেজ থেকে শুরু করি, আপনার প্রশ্নের লেজ পাকিস্তান প্রসঙ্গে। আমি মনে করি যে পাকিস্তান প্রসঙ্গে খুব একাডেমিক অর্থে তারা আমাদের দূরের দেশ, তারা স্বাধীন দেশ, তারা একটা প্রস্তাব নিতেই পারে, এইরকম তাত্ত্বিক আলোচনায় বোধহয় যাওয়ার সুযোগ নাই। কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের একটা বাস্তব সম্পর্ক তো আছে, আগেও ছিল এবং এখনো আছে, এবং কিছু কিছু অনিষ্পন্ন সমস্যাও আছে। কাজে পাকিস্তানকে যেভাবে আমরা দেখবো, নিশ্চয়ই সুমাত্রা দ্বীপে যদি আমার বাংলাদেশ সম্পর্কে প্রস্তাব নেওয়া হয়, সেটা আমাকে ওইভাবে এফেক্ট করবে না। তাই কাজে পাকিস্তানের পার্লামেন্টে যদি তাদের নাগরিক হিসেবে কাদের মোল্লা সম্পর্কের প্রস্তাব হয়, আজকে পাকিস্তানের মিরপুরের বিহারি ক্যাম্পে একজন লোক মারা গেল, তারা যদি মনে করে আমাদের নাগরিক মারা গেছে, বা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কাদের মোল্লা তো আমরা মনে করি, এবং তার দলও আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, তো সেই দলটাও মনে করে তারা বাংলাদেশের দল, কাদের মোল্লাও বাংলাদেশের নাগরিক। কাজেই তাদেরকে আমাদের আইনে আমরা ফাঁসি দিলাম, আর আপনি শোক প্রস্তাব নেবেন, সেইখানে শোক প্রস্তাব নিলেও একটা কথা ছিল, নিন্দা প্রস্তাব নেবেন। কাজে সেটার একটা প্রতিবাদ জানানোর দায় আমাদের আছে, এবং সেই প্রতিবাদ যথার্থ প্রতিবাদ আমি মনে করি যে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন রুবায়েত, আমি গত কয়েকদিন ধরে এই প্রস্তাব এবং এই প্রস্তাবের যে খবর ছাপা হয়েছে, পাকিস্তানের সিভিল সোসাইটি, পাকিস্তানের মূল ধারার সাংবাদিকরা, পাকিস্তানের মানবাধিকার কর্মীরা, নারী কর্মীরা, তারা কিন্তু সঠিকভাবে প্রতিবাদ করেছে। এবং আপনি 2-1টি পত্রিকার যদি অনলাইন এডিশনে দেখেন, যেমন ইমরান খানকে বলে, ইমরান খান পার্লামেন্টে বলেছেন যে উকিল বলেছে যে তার ক্লায়েন্ট খুব ইনোসেন্ট ছিল। একজন পাঠকের মন্তব্য হচ্ছে, পৃথিবীর কোন দেশে কোন উকিল তার ক্লায়েন্টকে ইনোসেন্ট বলে নাই? 1। 2 নম্বর হচ্ছে, কানাডা প্রবাসী পাকিস্তানি তরুণ ছাত্রদের একটা প্রতিষ্ঠান, তারা বলেছে যে হতে পারে কাদের মোল্লা একীভূত পাকিস্তানের স্বপ্ন ধারণকারী একজন নাগরিক, কিন্তু তারপরেও তাকে তো ট্রাই করা হয়েছে রেপের জন্য এবং কিল করার জন্য। পাকিস্তানি হলেও এটাকে আমাদের নিন্দা জানাতে হবে। তারপরে বলেছে যে পাকিস্তান তার নিজের জায়গাটিতে নিজের সমস্যার সমাধান করতে পারে না, আরেক দেশের জন্য। এবং ওই সেশনে, যে সেশনে বাংলাদেশের এটা নিয়ে প্রস্তাব হয়েছে, ওই সেখানে কিন্তু পাকিস্তানের সন্ত্রাস নিয়ে আলোচনা হয়েছে। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার করি কথা। এখন যিনি নওয়াজ শরীফ পাকিস্তানের, আমি যখন পাকিস্তানে আমাদের এডিটরদের একটা ট্রিপ ছিল, সেই ট্রিপে আলোচনার, তো উনি তখন ইলেকশনের প্রস্তুতি নিচ্ছেন, তো পাকিস্তান নন ফাংশনাল না ডিসফাংশনাল স্টেট এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো একটি পর্যায়ে আমি বললাম যে পাকিস্তান আসলে নন ফাংশনাল না ডিসফাংশনাল, এটা রুইন্ড স্টেট। তো উনি একটুখানি ক্ষুব্ধ হলেন, তিনি আমাকে বললেন যে আপনি এই কথা বললেন কেন? তাই আমি বললাম যে দেখেন, পাকিস্তানের আকাশ হলো আমেরিকার দখলে, কোন জায়গায় কখন কোন ড্রোন হামলা হবে এটা পাকিস্তানের সামর্থ্য না এটা ফিরানোর জন্য। পাকিস্তানের অর্ধেক দখল করে তালেবানরা, সন্ধ্যার পরে আপনি পেশোয়ারে যেতে পারবেন না, ট্যাক্সি ড্রাইভার যেতে চায় না। এর মধ্যে পাকিস্তানের রাষ্ট্রের কোনো শাসন ব্যবস্থা নাই। বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে বসে আছে। পাকিস্তানের পলিটিক্স নিয়ন্ত্রণ করে আইএসআই এবং সেনাবাহিনী,
তো পাকিস্তানের রাষ্ট্রটা তো আমি দেখি না। একটা রাষ্ট্রের আকাশ হলো আরেক রাষ্ট্র, অর্ধেক তালেবানদের, পলিটিক্স সেনাবাহিনীর, এবং আরেক জায়গায় স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। পাকিস্তান কোথায়? তো উনি আমার স্লিপটা নিলেন, তিনি বললেন যে এখন নির্বাচনের আগে এটার কোনো জবাব দেওয়ার সুযোগ নাই। এবং একটা ছোট্ট প্রশ্ন, আপনাদের হলো পাকিস্তান পিপলস পার্টি, যার সঙ্গে 71 সালে আওয়ামী লীগ এবং পিপলস পার্টিকে কন্টেস্ট করতে, তারা কিন্তু এই নিন্দা প্রস্তাবে অংশ নেয়নি। এর কি কোনো তাৎপর্য আছে কিনা? এটার খুব বেশি তাৎপর্য নাই। ওই যে সাদত ভাই বাংলাদেশের দলগুলি সম্পর্কে যে বর্ণনা দিলেন, পাকিস্তান তো আমাদের ভাই বেরাদারদের দেশই, তো ওইখানে খুব মৌলিকগত পার্থক্য আপনি পাবেন না। এটা তাদের ওই অঙ্কের ইকুয়েশনে। তারপরে পিপিপিকে বলি যে যেহেতু ইমরান খান এবং জামাত ইসলাম এটাকে সমর্থন করেছে, পিপিপি তার বিরোধিতা করেছে। আসলে এটা পিপিপি ক্ষমতায় থাকলে পিপিপিও হয়তো, এবং নিসার আহমেদ খান মানে পাকিস্তান মুসলিম লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সেটি করেছে। কাজে আমি মনে করি যে সেই যে প্রতিবাদটি আমাদের আছে, এবং অবশ্যই জেনেভা কনভেনশন অনুযায়ী এখানে পাকিস্তানের যে দূতাবাস আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিব, নিশ্চয়ই তাদেরকে আমরা নিশ্চয়ই আমাদের পর্যাপ্ত সম্মান দিতে হবে। এবং আমরাও প্রত্যাশা করবো যে ইসলামাবাদে আমাদের হাইকমিশন জেনেভা কনভেনশনে যে সমস্ত প্রোটেকশন পাবে। এক, 2 নম্বর যেটি হচ্ছে, যেটি রণভাই বললেন, আরেকটি বাস্তবতা আছে। আরেকটি বাস্তবতা হচ্ছে যে এখানে তো পাকিস্তান দূতাবাস চুপ করে বসে নাই। আপনি আজকে আমরা বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে নিন্দা জানিয়েছি, অনেক সাংবাদিকের নিন্দা জানান নাই। খোঁজ নেন যে গত 1 বছর 2 বছরে পাকিস্তানের সরকারি আমন্ত্রণে কত সাংবাদিক পাকিস্তান সফর করেছেন। পাকিস্তান তো তার নিজস্ব কোটা এখানে মেনটেন করে, কিছু কিছু দলের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আরেকটি যেটা বড় প্রশ্ন, যেটি ভারত এত বড় ধাক্কা দিল যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক সম্পর্কের কারণেই, তো ভারত মার্কিন কংগ্রেসের একটা শক্ত প্রতিনিধি দল কিন্তু দিল্লিতে আছে। এবং দেখেন এই প্রশ্নে যে ভারতীয় একজন কূটনীতিকে অপমান করেছে, এই প্রশ্নে কিন্তু গোটা ভারত এক হয়েছে। নরেন্দ্র মোদী, কংগ্রেস এবং অন্য দলের কেউ কিন্তু এই কংগ্রেস প্রতিনিধি দলকে দেখা দেয় নাই। কিন্তু আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে পাকিস্তানের এই প্রসঙ্গে আমরা বিএনপির কোনো স্টেটমেন্ট পাই নাই। তো কাজেই ওইখানেও কিন্তু যেটা রণভাই স্পষ্ট করে বলেছেন, আমি খালি এইটুকুই বললাম যে অবস্থানটা কিন্তু পরিষ্কার না। কাজে ওই জন্যই আমাদের খেয়াল রাখতে হবে যে পাকিস্তানের এই কূটনৈতিক সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করব না, কিন্তু পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের আড়ালে অন্য কোনো চক্রান্তের সঙ্গে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। পাকিস্তানের কাছে অনিষ্পন্ন কি আছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা চাইতে হবে। আমাদের সঙ্গে যে সম্পদের যে মানে হিসেবটা আছে সেটা নিষ্পত্তি করতে হবে, আর এই তাদের বিহারীদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই অনিষ্পন্ন সমস্যা তো আছে। কাজী পাকিস্তান সম্পর্কে আপাতত এইটুকু, যদি আরো প্রসঙ্গ আসে নিশ্চয়ই বলবো। আমি একটু ডক্টর আমেনা মোহসেন নির্বাচন নিয়ে বলতে চাই, দশম নির্বাচন প্রসঙ্গ নিয়ে বলতে চাই। প্রশ্নটি হলো শব্দটা সমঝোতা। আমার ওই জায়গাটিতে নির্বাচনের চেহারা চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, আমার খুব বেশি এটা নিয়ে বলবার নাই। যদি সমঝোতাই হয় তাহলে যে কোনো পর্যায়ে সমঝোতা হতে পারে। এটার জন্য 11তম সংসদ বা 12তম সংসদের জন্য অপেক্ষা করার দরকার নেই। যদি 10ম সংসদ হয়ে যাওয়ার পরে সমঝোতার ভিত্তিতে তারা পদত্যাগ করে আরেকটি জায়গায় আসতে পারেন, তাহলে এখনো হতে পারে, এখনো সমঝোতা করে সবাই যারা পাশ করেছেন তারা পদত্যাগ করে ফেলতে পারেন এবং নির্বাচনের একটা নতুন তারিখ যেতে পারে। আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে কোন জায়গা থেকে কোথায় এনে কোথায় আবার ফেরত পাঠিয়েছিলাম, এবং সেটা তো কোনো কনস্টিটিউশনে লেখা ছিল না, এবং সেটা তো সমঝোতার ভিত্তিতে হয়েছিল। এবং সেই সমঝোতার বড় অ্যাক্টররা তো বাংলাদেশ এই অ্যাক্টরই তো ছিলেন। কাজে যদি সমঝোতা করার ইচ্ছা থাকে তাহলে আমার ধারণা এখনো সমঝোতা করা সম্ভব এবং এখনো 10ম নির্বাচন করা সম্ভব। আর ডক্টর সাদাত সাহেব যেটা বলেছেন যে রাজনৈতিক বৈরিতা কিন্তু মানে বড় 2 দলের মধ্যে রাজনৈতিক বৈরিতার কিন্তু কতগুলি দৃশ্যমান চেহারা আমরা দেখেছি। যে একজন নেত্রী যদি মনেই করেন যে তার জীবনের সবচেয়ে সুখবহ দিনে আরেক নেত্রী জন্মদিনের কেক কাটেন, তাহলে এটা কিন্তু আমরা এখানে টকশোতে আলোচনা করে সেটেল করতে পারবো না। একজন নেত্রী যদি স্পষ্টভাবেই বুঝেন যে তাকে আরেকটা নেত্রীর দল এবং তার সাঙ্গ পাঙ্গরা গ্রেনেড মেটে হত্যা করতে চান, তাহলে এই যে দূরত্বটা কিন্তু আমরা চাইলেই হবে না। এই দূরত্বটা কমানোর জন্য অনেক কিছুই করতে হবে, সেটা ফর্মাল এবং ইনফর্মাল অনেক আলোচনায় করতে হবে। দুঃখজনকভাবে আমাদের পর্দার বাইরে এবং পর্দার সামনে এবং পর্দার পিছনে এই আলোচনাগুলি একেবারেই একদম যার যার জায়গায় অবস্থান থেকে, সেই জন্যই সমঝোতার প্রশ্নটি আসছে। এবং এই যে অবিশ্বাসের জায়গাটা, এটা শুধুমাত্র রাজনৈতিক অবিশ্বাস না, ব্যক্তিগত অবিশ্বাসী। সাদাত ভাই হয়তো একটু ঠাট্টা করে বলেছেন যে 3বার করে সবাই সমঝোতা হয়ে গেলে তারপরে সমঝোতা আসবে, কিন্তু সেটা হবে না। কারণ এখানে খুবই মৌলিক কতগুলি জায়গায় দুইজনকে, 2 নেত্রীকে ব্যক্তিগতভাবে এবং 2 দলকে একেবারেই
মানে দৃশ্যমান ভাবেই অবিশ্বাস করে। সেই অবিশ্বাসের জায়গাটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে সমঝোতা, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো ছোট ছোট ইস্যুর ভিত্তিতে সমঝোতা হবে, কিন্তু আমরা যেভাবে একদম বড় একটা ঐক্যের প্রত্যাশা ব্যক্ত করলাম, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা সুস্থির শান্তির পথে অগ্রসর হবে, সেটি হওয়া খুব সুদূর প্রসারী বলে মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা ডেমোক্রেসি। আমরা আরো আলোচনা করব, এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এখন। সুপ্রিয় দর্শক, RTVর সাপ্তাহিক আলোচনা নিটোল টাটা ডেমোক্রেসিতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম সংসদ নির্বাচন সমাধান কি দশমে নাকি একাদশে। আমাদের সঙ্গে আছেন ডক্টর সাদত হুসাইন, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, হায়দার আকবর খান রণ, মঞ্জুল হাসান বুলবুল এবং সাংবাদিক আইমুল ইসলাম খান। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে ছোট্ট একটি ভক্স পপ আমরা দেখব, যেখানে তরুণ সমাজের যারা প্রতিনিধি তারা কিভাবে দেখছেন আমাদের চলমান রাজনীতিকে। ছোট্ট একটি ভক্স পপ। আগে আমাদের একটা আতঙ্ক থাকে যে যে কোনো কারণে এই বুঝি গাড়িতে আগুন লাগলো বা ককটেল বিস্ফোরণ হলো। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া 154টা আসন নির্ধারিত হয়ে গেল আওয়ামী লীগের, তো এটা আসলে ঠিক না। সবার তো ভোটের অধিকার আছে। তো বিএনপি একটা আমাদের সরকার মানে দল, আওয়ামী লীগও দল। তো আওয়ামী লীগে অথবা শেখ হাসিনা উচিত বিএনপিকে নিয়ে নির্বাচনে আসা, তারা জিতুক বা না জিতুক। আর যেহেতু ইতিমধ্যে যৌথ বাহিনী দেশে লেবে গেছে, তারা যদি স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে তাদের কার্য পরিচালনা করে, তাহলে দেশে একটা শান্তি আসতে পারে। কিন্তু এইটা ভিন্ন যদি তারা অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের এই অভিযানটা চালায়, তাহলে দেশের যে রাজনৈতিক সহিংসতা সেটা উত্তরোত্তর আরো দিন দিন বৃদ্ধি পাবে। বিনা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে হলো, এটা আসলে আমাদের গণতান্ত্রিক দেশের জন্য খুবই খারাপ। কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাচ্ছে। এটা আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না এই ব্যাপারটা। এখন আমাদের একটাই দাবি যে আমরা যেন স্বাধীনভাবে সুন্দরভাবে কোনো ভয় ছাড়া বাইরে বেরোতে পারি। জি, আমরা তরুণ মনের প্রতিধ্বনি শুনলাম। নাইমুল ইসলাম খান, আপনি যদি বলেন। আমার মনে হয় যে আমাদের জাতীয় যে চিন্তা ভাবনা, সাধারণ মানুষের চিন্তা ভাবনা দিয়ে প্রতিচ্ছবি, যদিও তারা তরুণ, কিন্তু আমার মনে হয় আপামর জনসাধারণের রিফ্লেকশনটা সেখানে এসছে। আমি বুলবুল ভাইয়ের আমাকে দিয়ে শুরু হয়ে আলোচনাটা প্রবাহিত হলো যেভাবে, বুলবুল ভাইয়ের কথায় আমি একটু যাই যে পাকিস্তানের পার্লামেন্টের এই বক্তব্যটা আমরা ডেফিনেটলি, আমিও বলেছি যে এটা আমরা প্রতিবাদ করব, এবং যতভাবে দরকার এটার প্রতিবাদ করা তার সবটাই আমরা করব। কিন্তু আমার একটা খটকা লাগে যে এটা আমরা একটা অবসেশনে কোথায় যেন ভুগি, যে এটাতে আমাদের সব গেল, মানে এতটা আমরা মানে সন্ত্রস্ত বোধ করি কেন। পাকিস্তান আমাদের তুলনায়, আমরা কিন্তু অনেক প্রোগ্রেসিভ দেশ বা পাকিস্তানের তুলনায়, এটাও বুলবুল ভাই বলেছেন। সুতরাং আমি বলছি যে আমরা এমন কোনো আচরণ করব না যাতে আমরা মনে হয় যেন আমরা একটা মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি পাকিস্তান একটা কিছু বললে। আমি ওই অর্থে বলেছি, কিন্তু প্রতিবাদ এবং অন্যান্য যে, কারণ এখানে আরো ব্যাপার আছে, কিন্তু এরকম একটা কিন্তু সমালোচনা বা নিন্দা প্রস্তাব বা ইউরোপিয়ান পার্লামেন্টও করেছে, এরকম একটা জিনিস কিন্তু জাতিসংঘ করেছে। জাতিসংঘের মহাসচিব, নো লেস দেন এ পার্সন, মহাসচিব, উনি এই ফাঁসিটা দেওয়ার আগে বারবার রিকোয়েস্ট করেছেন, ফাঁসি হয়ে যাওয়ার পরে আবার দুঃখ প্রকাশ করে উনি বিবৃতি দিয়েছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো আমার কাছে, আমি কিন্তু এগুলিকে জাস্টিফাই করি না, কিন্তু আমার কাছে মনে হয় সারা দুনিয়াতে অধিকার চেতনার নানান রকম ধারণাগত চর্চা আছে, যার অবস্থান থেকে এটা করেন। আমরা যতক্ষণ সঠিক মনে করব আমাদের নিজেদের অবস্থান, আমরা যতক্ষণ জানবো যে আমরা একটা ফেয়ার ট্রায়াল করেছি, আমরা যতক্ষণ জানবো যে একটা নিষ্ঠুরতার বিচার আমরা করেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ভয়ের কিছু নাই। আমাদের ভয়ের কিছু থাকবে তখনই যদি আমাদের মধ্যে গলদ থাকতো। আমি আশা করি সেটা আমাদের নাই। সেটা গেল জামাতে ইসলামী কাদের মোল্লার প্রসঙ্গে। আমাদের রাজনীতির যে প্রসঙ্গটা, যেটা ভাই বললেন যে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে আসবে, আমি কিন্তু এই কথাটা বলতে চাই নাই, কিন্তু আমি এই কথাটা বলতে চাই। আমি বলছিলাম যে আমাদের ছেলে মানুষও কিছু আছে, এগুলি আরো আছে এরকম বিষয়। আমার মনে হয় যে আমরা যদি টেলিফোন সংলাপেও যাই, বুলবুল ভাইয়ের আরেকটা কথা, টেলিফোন সংলাপটা প্রকাশিত হওয়ার পর অনেকে বলেছিলেন যে এইটাতে সবাই নাকি হতাশ। কেন হতাশ? যে এগুলি তো আমাদের জাতীয় ইস্যু না। কিন্তু আমি, বুলবুল ভাই কিভাবে বোঝাতে চেয়েছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে আমাদের জাতীয় সমস্যাগুলোর কারণই হলো তাদের ওই ব্যক্তিগত সমস্যাগুলো। তাদের দুজনের মধ্যে ওই ব্যক্তিগত
সমস্যাগুলোর একটা সমাধান দরকার, যেটা বুলুল ভাই বলেছেন। ব্যক্তিগত সমস্যা বলতে আমি বুঝাচ্ছি যে বঙ্গবন্ধুর জন্মদিনে খালেদা জিয়ার বঙ্গবন্ধুর মানে মৃত্যুর দিনে খালেদা জিয়ার জন্মদিন পালন ইত্যাদি ইত্যাদি। তো এগুলির সমাধান কি সম্ভব? এটা আবার অনেকেই উড়িয়ে দিবেন যে এই সমাধান হবে না। সাদাত ভাইও বলেছেন যে এইটার সম্ভাবনা নাই, এই সমাধান হবে না। তো আমার মনে হয় যে তাইলে কি আমরা ধরে নিব আমরা শান্তি পাবো না? পৃথিবীর কোনো সংকটের ইতিহাস কিন্তু সেটা বলে না। সংকটগুলি রেখেই সমাধান হয়। পাকিস্তান ভারত যে একসাথে এক্সিস্ট করে, তাদের কোর সমস্যা কিন্তু 47-এর পর থেকে রয়েই গেছে। কাশ্মীর যদি তাদের একটা কোর সমস্যা হয়, এটার কিন্তু কোনো ভারতেরও দাবি আদায় হয় নাই। নাইম, আপনাকে সহায়তার জন্য বলি যে দক্ষিণ আফ্রিকা নিয়ে তো নেলসন ম্যান্ডেলা মারা যাওয়ার পরে অনেক আলোচনা হলো। যে এফডি ক্লার্ক, নেলসন ম্যান্ডেলা যে 27 বছর রোবেন আইল্যান্ডে ছিলেন বন্দী, তার মধ্যে 16 বছর তার মানে এফডি ক্লার্কের আন্ডারে ছিলেন তিনি। কিন্তু তিনি নেলসন ম্যান্ডেলা ফিরে আসার পরে যখন দেখলেন যে হোয়াইট তো দক্ষিণ আফ্রিকার জন্য একটা বাস্তবতা, এই বেচারা আমাকে 16 বছর জেলখানায় রেখেছে, এই জন্য তাকে আমি এনিমি করে ফেলবো, হি ওয়াজ মাই অপোনেন্ট নট মাই এনিমি। ওই জায়গাটা যদি আমরা অপোনেন্টকে অপোনেন্ট মনে করি, এনিমি মনে না করি, তাহলে সমাধান হবে। আর যদি আমরা পরস্পরকে এনিমি মনে করি, তাহলে সমাধান হওয়ার আমি এই জায়গাতে আসছি যে আমরা এনিমি মনে না করা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান করে নাই, এটাকে পেন্ডিং রেখে, পেন্ডিং দ্যাট প্রবলেম আমরা অন্যান্য জায়গাগুলিতে আগাইতে হবে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেখান থেকেই ওই যে রিকনসিলিয়েশনের ধারণা, অনেকে আমরা ভুল বুঝি, কিন্তু এই রিকনসিলিয়েশন মানেই দুইজনের অবস্থানটা মেনে নিবেন তা নয়। কিন্তু রিকনসিলিয়েশন একটা দীর্ঘমেয়াদী প্রসেস হতে পারে, এটা একদিনে হবে না। কিন্তু শুরুটা হবে যে ঠিক আছে, দুই দলের এই বিরোধ থাকুক, উনি জন্মদিনও করতে থাকুক, আমরা শোক দিবসও করতে থাকি, কিন্তু জাতীয় স্বার্থে অন্যান্য জায়গায়। এবং সাদাত ভাই যেটা বলেছেন, আমিও এটা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের একটা ইতিবাচক মুড আসবে। শুধুমাত্র তাদের ভেতরের, তাদের অন্তর্গত উৎসাহে সবটা না, দেশি বিদেশি এবং আঞ্চলিক চাপও তাদের উপর কাজ করবে। আমরা অনেস্টলি বলছি, আমরা কিন্তু চারদিকে ছোট ছোট নানান রকম পদক্ষেপের কথা শুনছি, জানছি, এগুলির কিন্তু একটা ইম্প্যাক্ট থাকবে অন দেয়ার অ্যাটিটিউড। আপনাকে ধন্যবাদ। আমি একটু যাবো ডক্টর আমেনা মোহসিন, একটু স্পর্শকাতর বিষয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের মানে মিলিটারি ইন্টারভেনশন ইন পলিটিক্স, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, স্টাডি হয়েছে, আপনারাও কাজ করেছেন। তো এর চেয়ে কম খারাপ অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ। তো এখন কি সেই রকম কোনো আশঙ্কার জায়গাটি আছে কিনা, উত্তরটি খুঁজবো। তার আগে একজন দর্শক ফোন করেছেন। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? স্যার, আমি তুহিন বলছি, রংপুর থেকে। তুহিন, বলুন। জি স্যার, আবার প্রশ্ন হলো সকল অতিথিদের কাছে আজকে প্রশ্ন যে বর্তমান সরকার তো সংবিধানের দোহাই দিয়ে দিয়ে একতরফা নির্বাচনের দিকে এগুলো, আবার ওই সংবিধানেই তো আমাদের নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে। আজকে যে 154 কি 155টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনগণের ভোটবিহীন ভাবে যে নির্বাচিত হলো সদস্যবৃন্দ, এতে কি আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারকে খনন করা হলো না? একই সাথে এই জিনিসটাও কি করা হলো না যে আমার যে প্রার্থীতা বাছাইয়ের যে সুযোগ, যে আমি প্রার্থীকে চাই কি না, সেই সুযোগটিকেও কি আমি পাচ্ছি না? অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে থাকুন, উত্তরটি আমরা খুঁজবো। ডক্টর আমেনা মোহসিন, আপনি যেহেতু আমাকে সামরিক বাহিনীর কথাটা বললেন, জিজ্ঞেস করলেন, আপনি একটু ভায়োলেন্সগুলো দেখেন, ভায়োলেন্সগুলো কিভাবে হচ্ছে। আপনি দেখেন কোনো পলিটিক্যাল যারা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে না, করা হচ্ছে সাধারণ মানুষকে, করা হচ্ছে ধরেন রেলওয়ে যাতায়াত দিয়ে ফিশ প্লেটস তুলে ফেলা হচ্ছে, অবরোধ করা হচ্ছে, মানে পুরো দেশে একটা টোটাল আর্সন এনার্কি, যার জন্য স্টেটও কিন্তু অনেক এগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানে স্টেটকেও পুশ করা হচ্ছে এগ্রেসিভ হওয়ার জন্য। আবার মানে এই প্রশ্নটা জাগতেই পারে যে আপনারা বিএনপিকে ধরছেন না কেন, আপনারা আওয়ামী লীগকে কেন টার্গেট করতেছেন না। এগুলো কিন্তু আমরা যারা মানে এই মিলিটারি ইন্টারভেনশন বা স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে ডিল করি, আমরা দেখি যে এগুলো ইচ্ছা করে করা হয় যখন আপনি একটা টোটাল এনার্কি সিস্টেম ক্রিয়েট করতে চান পুরা দেশে।
কারণ আপনি যদি টার্গেটটা করে ফেলেন, আপনি যদি পলিটিক্যাল লিডার্সদেরকে ধরে ধরেই কিলিং করেন, তখন কিন্তু টার্গেটেড কিলিংস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। আপনি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন যেখানে টোটাল কোল্যাপস অফ হিউম্যান সিকিউরিটি, টোটাল কোল্যাপস অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা প্রচন্ড চাপ আপনাকে দেবে যে এখানে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনের জন্য কিংবা পুরো স্টেট ব্যর্থ হচ্ছে, আমাদেরকে ইন্টারভিন করার দরকার। জাতিসংঘ ইন্টারভিন করতে পারে, বিভিন্ন ফোরামস ইন্টারভিন করতে পারে। আপনি দেখেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনেটে কিন্তু একটা স্পেশাল সেশন হয়েছে বাংলাদেশকে নিয়ে, ওরা কিন্তু অনেক কনসার্ন করেছে। মানে এই যে ম্যাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো কিন্তু সব ক্যালকুলেটেড মুভ। এরকম সময় এটা কিন্তু একটা এমন একটা পরিস্থিতি, এবং আমরা যখন মিডিয়াতেও দেখছি তখন কিন্তু, এবং আমরা যেখানে দেখছি সরকার কোনো ধরনেরই পদক্ষেপ নিচ্ছে না। বুলবুল ভাই আমি জানি না আমার সাথে এগ্রি করবেন কিনা, কিন্তু আমি তার জন্য প্রথমেই এটা ক্লিয়ার করে ফেলেছিলাম যে এখানে তো কনস্টিটিউশনাল ফান্ডামেন্টালিজমের কথাটা হচ্ছে, এবং এখানে যে কনস্টিটিউশনের যে স্পিরিটটা, যে টু আপহোল্ড ডেমোক্রেসি, সেটা তো আমি দেখছি না। আমার অ্যালিজিয়েন্স থাকবে টু অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। আমি বলতে পারছি না যে দিস ইজ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। যিনি দর্শক শ্রোতা যে প্রশ্ন করেছিলেন, যে আমি তো আগেও বললাম যে আমার তো না ভোট দেওয়ারও অধিকার আমার থেকে নিয়ে নেওয়া হয়েছে, তো এটা কি এখন ইলেক্টেড গভর্নমেন্ট কি গভর্নমেন্ট না? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে যে এটা কি বৈধ সরকার কি অবৈধ সরকার। অনেক ধন্যবাদ। আমি যাবো একটু মান্না ভাইয়ের কাছে, যে আপনি যদি সামরিক বাহিনী নিয়ে একটু মন্তব্য করেন, আমি নিরাপত্তার জায়গা থেকে। আপা যে বলছিলেন যে এটাকে ইলেক্টেড গভর্নমেন্ট বলা যায় কি না, আমি সঙ্গে সঙ্গে ভাবছিলাম যে এটাকে আসলে এটা লিগ্যাল গভর্নমেন্ট ভাবা যাবে। ইলেক্টেড গভর্নমেন্ট অভিধাটা দেওয়া একটু একটু ডিফিকাল্টি হয়ে যাবে যেভাবে ইলেকশনটা হচ্ছে। সামরিক বাহিনীর বিষয়টা বলি যে 1/11-এর এক্সপিরিয়েন্সের পর আমার ধারণা সামরিক বাহিনী আমাদের এই কোনো ধরনের ভূমিকায় আসতে এটা বড় ধরনের ক্রেন দিয়ে টানাটানি করতে হবে, তারা স্বাভাবিকভাবে আসতে চাইবে না। এখন এই ক্রেনটা কি ব্লু ক্রেন হবে, মানে কি লাল সবুজের ক্রেন হবে, এইগুলি আমি ঠিক জানি না, কিন্তু মিলিটারি খুব সহজে এটাতে আসবে না, কারণ এটা নিয়ে কনসিকুয়েন্সেস এর দিকগুলি তারা চিন্তা করবে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট, এনগেজমেন্ট, এগুলির ব্যাপার থাকবে। না আপনি যে, আমি এখানে ফেরদৌস বলছি, আপনি তো ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্সের কথা বললেন, তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আজকে যেরকম ইকোনমিস্টের রিপোর্ট আসছে, যে আপনি দেখেছেন হয়তো, যে 30% বাংলাদেশের জনগণ চাচ্ছে শুধু মিলিটারি আসুক। তার মানে কি বাকিরা মানে যেটা আমি জানি না, ইকোনমিস্টের যে রিপোর্টটা সেটাতে ওরা করেছে। এখন ব্যাপারটা হলো ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্সেস। সেই জন্য তো আমি বলছি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে, করা হচ্ছে, যে আর্সন, যে ধরনের ভায়োলেন্সগুলো হচ্ছে, যেখানে আপনি ধরেন আপনি একটা স্টেটমেন্ট দিতেই পারেন জাতিসংঘ থেকে যে ইন্টারভেনশন ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, এখানে ম্যাসিভ হিউম্যান রাইটস ভায়োলেশনস হচ্ছে। আইসিসি থেকে, এটা ইউএন থেকে বলা হয়েছিল না? ইউএন এর ব্যুরোক্রেসি দিয়ে এগুলি হইতে তো অনেক সময় লাগে, না 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 না, সেই কারণে না না সে কারণেই আমি বলছি, আপনি যে ইন্টারন্যাশনাল রিপারকিউশনস এর কথা বলছেন, এই ধরনের সিচুয়েশন যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে ইন্টারন্যাশনাল অন্য কোনো শক্তি আসাটার জাস্টিফিকেশন তৈরি হচ্ছে কিনা, আমি বলছি সেটা তৈরি হয়ে যাচ্ছে। জি, মান্না ভাইয়ের কাছে একটু যাব প্লিজ। জি, মানে প্রশ্ন করতে বিষয় প্রশ্ন না, আপনি সব মিলিয়ে বলতে পারেন যে আলোচনা আমরা গুলো করছিলাম আসলে। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার যে বললেন, ব্যক্তিগত কারো আঘাত আছে, ব্যক্তিগত ক্ষত আছে, থাকতেই পারে। এরকম সারা দুনিয়ার রাজনীতির বহু জায়গাতেই আছে। আমেরিকান প্রেসিডেন্ট মারা গেছে, তারপরে ব্রিটিশ কিংদের ফাঁসি হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, পাকিস্তানে হয়েছে, ওরা আবার রাজনীতিতে ফিরে আসছে, পরিবারও আসছে। সেই পরিবারে দ্বন্দ্বে পুরা দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, এরকম একটা কটা দেখছি। এইটা বাংলাদেশ একেবারে স্পেশাল কেস, এবং সেই জন্য আমি মনে করি না যেটা পারিবারিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব। এটা বলতে পারেন যে আমি যখন থাকবো না তখন আমার ছেলেকে বসাতে হবে, সেই রাস্তা তো বানাতে হবে, সেটা নিয়ে দুইজন লড়াই করছেন। আমার নিজের ক্ষমতায় থাকতে হবে, সেইটা নিয়ে লড়াই করছেন। এখন তাদের যদি ব্যক্তিগত কোনো আঘাত থাকে, কোনো ক্ষত থাকে, নিজেরা মলম লাগাক, নিজেরা সারাক। এটা আমাদের জাতির কোনো দায়িত্ব পড়েন যে এটা ঠিক করবো, কারণ আমরা এটা পারবো না। যদি তারা সেটা করতে পারেন ভালো, যদি করতে না পারেন, আমি প্রথম অনুরোধ করব তাদের দুটো দলের নেতা যারা আছেন তারা নিজেরা ঠিক করুন এই রকম করে দেশ কি চলতে পারবে। যেরকম করে বলা হচ্ছে, যেটা সাদাত ভাই বলেন, আমি খুব ঠিক মনে করি যে যদি এই তথাকথিত নির্বাচনের একটা মোড়ক গায়ে দেবার চেষ্টা করেও, তার মানে 5ই জানুয়ারি পর্যন্ত
এতদিন পর্যন্ত কি বাংলাদেশ অর্থনীতি এটাকে ধারণ করতে পারবে? তারপর উনি আবার বলছেন এরপরও থামবে না, আবার চলতেই থাকবে। এবং প্রধানমন্ত্রী যেরকম করে নিজে সরাসরি বললেন যে আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত করতে পারি, তো বিরোধী দল কি তাদের অনুগ্রহের দাসটা কি যে তারা মনে করবে আচ্ছা তাহলে আমরা এবারে চুপচাপ থাকি, দেখি কবে উনি দেন? এরকম তো হবে না, তারা নিশ্চয়ই প্রোগ্রামই থাকবে, এটাই স্বাভাবিক। যেরকম করে আবার শনিবার থেকে প্রোগ্রাম দিচ্ছে, এটা হতেই পারে যে এটা কন্টিনিউ করতে থাকবে। হবে হয়তো সরকারি দল মনে করবে কই এখন তো সেই অবরোধ নেই, আজকে ঢাকা শহর তো অনেক নর্মাল, কিন্তু অর্থনীতিতে যে ক্ষতি হবে, লেখাপড়ায় যে ক্ষতি হবে, সামগ্রিক সমাজের মধ্যে যে ক্ষতি হবে, সেটা প্রায় অপরিণীয় ব্যাপার হবে। এতদিন আমরা এটা সহ্য করতে পারবো বলে আমি মনে করি না। যে জন্যে চেঞ্জ করলে তারা নিজেদের চেঞ্জ করতে পারে, এটা তাদের রেসপন্সিবিলিটি। সারা পৃথিবীতে শিক্ষক ছাত্রকে পড়ায়, শিক্ষক একজন আছে। আমাদের বাংলাদেশের 16 কোটি জনগণ আমরা ছাত্র হয়ে গেছি, 2 জন শিক্ষক, তাদেরকে পড়াতে হবে, তাদেরকে শেখাতে হবে, তাদের করুণা পেতে হবে। এরকম দৃষ্টিভঙ্গি কেন থাকবে? তারা নিজেরাই চেঞ্জ করুন, এটা তাদের উচিত। যদি চেঞ্জ করতে না পারেন, আমি মনে করি ইতিহাস খুবই নিষ্ঠুর, এটার জন্য তাদেরকে পে করতে হবে। আমি কাউকে ছোট করতে চাইছি না, কোনো ধরনের মানে এটা হুঁশিয়ারি বলতে পারেন, কাউকে থ্রেট করতে চাইছি না, কারোর জন্য কটু কথা বলতে চাইছি না, কিন্তু এটাই বাস্তব। তাদের দুজনের ক্ষমতা লড়াইয়ে দেশ প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পথে। এটার একটা স্বাভাবিক পরিণতি কোথাও না কোথাও হবে। এটা কিরকম করে হতে পারে? আপনি যেটা বললেন যে আর্মি বা অন্য কিছু, আমি আসলে ওই সাবজেক্টটাতে যেতে চাই না এই কারণে যে আর্মি আমাদের এখানে সেই পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যতবার এসছে, কোনোটারই স্বাদ আমাদের কাছে ভালো থাকেনি, এখনো যে ভালো থাকবে এই রকম নয়। কাজে আমি মনে করব হয় রাজনৈতিক দলগুলো করুক, তাহলে সিভিল সোসাইটি করুক, যে কোনোভাবেই হোক সামাজিক নাগরিক আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্রের কাফেলাটাকে সামনে আনতে হবে। সেইভাবে যদি হয়, এরা যদি না থাকে, আমি মনে করি নিশ্চয়ই বিকল্প কিছু হবেই, এবং এটার আবার কোনো বিকল্প নেই, আমি সেরকম মনে করি। এটা অদৃষ্টবাদী মনে হচ্ছে আপনাকে? হবে মানেটা কি? না না, অদৃষ্ট কেন হবে? ফ্যাক্টরস গুলো আমরা নমুনা দেখতে পাচ্ছি না। আমি আপনাকে এরকম করে প্রস্তাব এই শেখ হাসিনা খালেদারাই তো থাকছেন। আমি এরকম করে একটা প্রস্তাব আমরা আশা করছি, কিন্তু ভিত্তিটা কোথায় আসলে? ভিত্তি আমি বলছি, ধরেন যখন বলে যে এরা 2 জনের বাইরে তো কিছু নয়, আজকে আপনি লঞ্চে, ট্রেনে, স্টিমারে যেই জায়গাতে ঘোরেন সব জায়গায় বলবে এই 2টা চাই না, আর একটা কই, আর একটা নাই। কিন্তু এর আগেও বলেছে, আমরা শুনেছি একই কথা। না, কিন্তু এখন আপনি একটা ভোট দেবার কথা বলেন, এটা এরকম করে যে -111 অনেক কিছু দেখেছি, তারাই কিন্তু হয়ে গেছে। হলো না এটা। জি, ওইটা ছিল আপনি নিজে পোস্টার করে বলেছেন যে 2 নেত্রীর হাতে দেশ নিরাপদ না। হ্যাঁ, এখনো বলছি আমি, কই কাজ তো হচ্ছে না। এটাই তো বাস্তব। হ্যাঁ, হচ্ছে না, কিন্তু যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো, তাহলে দিল্লি আপনার ওই অঞ্চলের নির্বাচনে যেরকম দেখেন সেরকম একটা ফেয়ার ইলেকশন দেন, এই 2টা নাকি থার্ড কিছু, তারপর রেজাল্ট দেখি আমরা। আমি মনে করি যে আশাবাদের জায়গা আছে। খুঁজবো আমি রণ ভাইয়ের কাছে। আপনি আন্দোলন নিয়ে কাজ করেন, রাজনীতি নিয়ে কাজ করেন, এই 2 নেত্রীকে এই কথাগুলো শোনানো, বাধ্য করা, কিংবা মান্না ভাই যেটা বলেছে একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানও সম্ভব, আসলেই কতটুকু সম্ভব? এই বাস্তবতা সম্ভব কিনা জানি না, তবে এটা কাম্য। এই আবার তো অদৃষ্টবাদী কথা হচ্ছে। কাম্য তো সবাই কামনা করে, প্রার্থনা করে, এটা তো রাজনীতির কথা হলো না। কিন্তু কোন একটা জায়গায় যাবে। আমি এখানে সেইটাই আমি বলছি অদৃষ্টবাদ কিনা। না না, আমরা ধরে নিচ্ছি কোথাও একটা যাবে, কিভাবে যাবে আমরা জানি না। আমি কথাটা একটু অন্যভাবে বলি। এই গোটা সমস্যাটা, যে ক্রাইসিসটা, এটা খুব বহুমাত্রিক ক্রাইসিস, অন্তত 2টো সাইড থেকে আসে। একটা হচ্ছে যে এই যে আবার ঘুরে ফিরে জামাত এই প্রসঙ্গটা আসে এই কারণে যে, যেমন ধরেন আজকে এই যে আন্দোলনের নামে যা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি একেবারে আমার সেই ছাত্র জীবন থেকে 60-এর দশক থেকে সমস্ত আন্দোলনের সঙ্গে জড়িত, দেখেছি। কিন্তু আন্দোলনের নামে এখন যেটা হচ্ছে, এটা তো আন্দোলন না, এটা তো একটা সহিংসতা, নৃশংসতা। মূলত এটা জামাত করছে, এবং তাদের করার কারণও আছে, কারণ তাদের নেতারা ফাঁসিতে ঝুলতে যাচ্ছে। দেখেন, বিএনপি কিন্তু এটা বললো না যে অবরোধ করো, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে করো, কিন্তু এই যে সমস্ত এইগুলো হচ্ছে, এগুলো নিন্দনীয়, এগুলো করো না, এই নির্দেশটা অন্তত দিতে পারতো। না 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 না, আমি বলছি উনি 2-3 বার বলেছেন, লিখিত স্টেটমেন্ট দিয়ে বলেছেন, এটা কার্যকর না। এটা কতখানি অনেস্ট আমি জানি না, উনি নিন্দা করেননি। উনি করেছেন। তার যে বিশাল স্টেটমেন্টের মধ্যে যে 2 লাইন, সেটার মধ্যে যেভাবে রণভাই এক্সপেক্ট করছে সেই কলটা কিন্তু নাই, সেই কলটা নাই। দেখেন গান্ধিয়ান পলিসির সঙ্গে আমি সবসময় একমত না, কখনোই না, আচ্ছা, এটা আলাদা কথা। কিন্তু উনি তার নিজের আন্দোলনকে যখন তার অহিংস পথ অতিক্রম করে গেছে, দ্যাটস আ ম্যাটার অফ প্রিন্সিপল। আমি অহিংস রাজনীতিতে বিশ্বাস করি না, সেটা আলাদা কথা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তখন কিন্তু আন্দোলন উইথড্র করেছেন। খালেদা জিয়া কিন্তু সেটা করছেন না। এগুলো একটা, আমি একটু শেষ করি প্লিজ। আপনি শেষ করেন না, আমি আপনার জন্যই বলছি। আমার সেকেন্ড পয়েন্ট আসলে না, আপনার কথার জন্যই বলছি।
এই যে আপনি বিরোধী দলকে এখন আন্দোলনের সহিংসতার জন্য আমরা বলছি এটা সহিংসতা করা যাবে না, এই বিরোধী দলকে তত্ত্বাবধায়ক সরকারও দিবেন না, সহিংসতা এই সহিংসতা কি একদিনে হয়েছে? এটা কি স্পাইরালিং না? এটা কি আওয়ামী লীগ যখন আন্দোলন করতো তখন কি ককটেল ফোটানো হয় না? যোগ করতে যাচ্ছে, আপনাকে দিবে, উনি একটু প্রশ্ন করবেন। আপনি সহিংসতা বিরোধিতা করছেন, অহিংসতা বিরোধিতা করছেন, এটা আমি বুঝতে না পারি না 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 আমি শুনেন, আমি না না সেটা হলো অহিংস রাজনীতি আস্তে সেটা অন্য জিনিস, ব্রিটিশ আমলের অন্য কথা। এই প্রসঙ্গটা এখানে সেটাও কিন্তু অহিংস ছিল না, 5 লক্ষ লোক কিন্তু মারা গেছে কোথায়? এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে। না, না, আপনি জানেন সেটা- কখনোই গান্ধীর আন্দোলন অহিংস না, না, ছিল না, না, সেটা একটা মিথ কিন্তু আসলে। না না জি। একমাত্র গান্ধী পৃথিবীর কোথাও কোনো অহিংস আমরা তো আরেক জায়গায় আন্দোলন চলে সম্পর্কে যাচ্ছি। আমরা পাঠ আমি করি না। একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে একমাত্র গান্ধী আন্দোলনের কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিক নয়। এখানে নেতাজি সুভাষ বোসের আইএনএ আছে, এখানে সূর্য সেনের ঘটনা আছে, অনেক ঘটনা আছে, সেগুলো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম যে আমি যদি প্রিন্সিপালে এগ্রি করি, সেই প্রিন্সিপালে স্টিক করে থাকার যে ব্যাপারটা মহাত্মা গান্ধী দেখাতে পেরেছেন, সেই জায়গাটা আমরা এদের কাছে এক্সপেক্টও করতে পারি না। এটা তো সেই মাপের মানুষও না। যাই হোক, তা এখন কথাটা হলো যে এখন বলবেন যে কি বলবেন যে আমাকে তো দাঁড়াতেই দিচ্ছে না। কথাটা সত্য, দাঁড়াতেই দিচ্ছে না। আমার নেতা ধরে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে এটাও সত্য যে আমরা দেখছি খবরের কাগজে বেরিয়েছে যে পুলিশের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের ক্যাডার বা ক্যাডার গুলি করছে। দুটোই সত্য, আমি দুটোতেই বলছি আর কি। এই হলো একটা দিক। আচ্ছা গেল। অন্য দিক হচ্ছে যে জামাতে ইসলাম তারা এই মানে যুদ্ধ অপরাধী বিচারটাকে যেভাবে মানে এটাকে ভণ্ডুল করতে চাচ্ছে, এবং তার সঙ্গে যেভাবেই হোক না কেন বিএনপি যে আছে এটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার। নানান এক্সাম্পল দিয়ে আমি এটা বলতে পারি, পরিষ্কার। এই জায়গাটা ফয়সালা আসতে হবে, এই জায়গাটা কথা আসতে হবে যে আমরা বিএনপিকে জামাত ছাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার সমাধান হবে না। এই দাবিটা আপনি বিএনপির কাছে করেন কেন? আওয়ামী লীগকে কেন বলেন না বিএনপিকে নিষিদ্ধ করে দাও? তাহলে তো আর জামাত থাকে না। ভাই আমাকে কথাটা শেষ করে দেন। কোনটা কোনটা কোনটা? জামাতকে ছাড়তে হবে, এই দাবিটা বিএনপির কাছে কেন? এটা তো আওয়ামী লীগের কাছে দাবি। আমাদের পার্টি বলছে তো, কনস্ট্যান্টলি বলে যাচ্ছে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই জামাত ধূলিসাৎ হয়ে যাবে। বরং জামাত তখন আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে একীভূত হওয়ার একটা সুযোগ খুঁজে পাবে। আচ্ছা বলবে আমাকে শেষ করে দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট, দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট, দুটো অ্যাসপেক্ট। আমি বহুমাত্রিক এরকম আমরা এদিকে যাব। ওয়ান অ্যাসপেক্ট। তাহলে যেখানে আমাদের একেবারে মানে মুক্তিযুদ্ধের চেতনার কে অস্বীকার করা হচ্ছে, সেইটাকে মেনে নিয়ে কিন্তু সেটাকে কনসেশন দিয়ে কোনো সমঝোতা হবে না, সম্ভব না। এক। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কেবলমাত্র এইটাই বোঝায় না, আরো অনেক কিছু বোঝায়। সমস্ত বাদই দিলাম, মিনিমাম গণতন্ত্রটা বোঝায়। সেই গণতন্ত্রের তো 12টা বাজাচ্ছে এই আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে এই বিএনপিকে জামাত ছাড়তে হবে এবং তত্ত্বাবধায়ক প্রশ্নে আওয়ামী লীগকে ছাড় দিতে হবে। এই দুটো যদি একসঙ্গে হয়, আমি যে কারণে বললাম যে আমাকে কথাটা শেষ করতে দিচ্ছে না, ঠিক আছে তো, দুটো যদি একসঙ্গে হয় দেন দেয়ার ইজ সলিউশন। এন্ড ইফ দ্যাট ইজ নট অ্যাচিভড, তাহলে কি হবে আমি জানি না। অন্ধকারের শক্তি এইটা অর্জন করবার কৌশলটা কি হবে? এই দু দলকে এইটা বাধ্য করবার কোনো শক্তি আছে কিনা, এটা আমি আপনি আশা করতে পারি, বলতে পারি, যেহেতু আপনি আন্দোলন বহুদিন করেন। কোন তাত্ত্বিক কাঠামো আছে কিনা আপনার কাছে? না, আমার কাছে এরকম জানা নাই। আপনি আবার আশা করছেন হলে হতে পারে একটা আবার একটা নিয়তিতে যাচ্ছি আমরা। তাহলে তো 11তমতেও সম্ভাবনা নাই। নাই তো, নাই তো। আমি বললাম আমরা যাব একটু ডক্টর সাদত হোসেন। কন্ডিশন ফুলফিল হলে হবে। একটাই আছে সেটা প্রকাশ্যে বলা মুশকিল। আদারওয়াইজ আর্মি ইন্টারভেনশন যেটা বলছেন, এটা হতে পারে, হতে পারে, देयर इज পসিবিলিটি। হচ্ছে যদি কোনো মেজর ইন্টারভেনশন, সে দেশীয় হোক অথবা বিদেশের থেকে হোক, যদি না হয়, তাহলে যেভাবে যাচ্ছি আমাদের শাসক জোট 5 তারিখে ইলেকশন করে ফেলেছে বলে ডিক্লেয়ার করবে যে বাকি যেসব সিট আছে সেখানে ইলেকশন হবে এবং তারা গভর্নমেন্ট ফর্ম করবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি মেজর কোনো ইন্টারভেনশন না হয়, তাহলে শর্ট টার্ম বলতে 2 মাস 3 মাস ধরতে পারেন। 2 মাস 3 মাসে পরিস্থিতির কোনো উন্নতি হবে না, কারণ সরকার ফর্ম যেদিন করবে সেদিনই তো আপনার অবরোধ হরতাল দুইটা একসাথে হবে
এবং এটা চলতে থাকবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে মোটামুটি বিরোধী জোটের, আমি বিএনপি বলছি না, বিরোধী জোটের দাবি একটা স্লোগানে এসে গেছে। স্লোগানটাও এত বড় না, স্লোগানটা হচ্ছে নির্দলীয় সরকারের আন্ডারে করবে। কারণ তারা বলবে যে আমি যদি দলীয় সরকার আন্ডারে ইয়ে করতাম তাহলে আমার এই নমিনেশন পেপার সবগুলি স্ক্র্যাপ করে দিত, এবং এখানে যেভাবে আমরা দেখেছি এগুলি হয়তো সুতরাং করি নাই, ভালো আছে। তাহলে দেখা যাচ্ছে শর্ট টার্মে হবে না, আপনার নির্বাচনের পরও তারা তাদের আন্দোলনে করবে। আর আন্দোলনের ক্ষেত্রে রণভাই আমাকে হয়তো সাপোর্ট করবেন এটা, যে যদি এক স্লোগানে এসে কোনো আন্দোলন মিশে, সেই আন্দোলন প্রতিহত করা অলমোস্ট ইম্পসিবল। সুতরাং তাদের এই আন্দোলন চলবে। এখন আপনি আসছি যে সমাধান কখন হবে, আমি এখানে একটা বলছি লং টার্মের সমাধান হবে। লং টার্ম বলতে আপনাদের মন খারাপ হবে বললে এটা 15 থেকে 20 বছরও হইতে পারে, কিন্তু বাংলাদেশ, আমি বলছি, এটা একটু যদি আপনার আমি বলছি বাংলাদেশে 15 থেকে 20 বছর পর একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, একটা শুধু নির্বাচন না, একটা সুন্দর সরকার গঠিত হবে, যে সরকার জনগণের ভিত্তি, জনগণ যার ভিত্তি হবে, এবং যেটা রিয়েল আমরা যেটা চাচ্ছি সাধারণ মানুষরা, লিবারেল ডেমোক্রেটিক রেজিম। এই জিনিসটা আপনি থাকবেন না, নাও থাকতে পারেন, আপনি থাকবেন, হয়তো 100 বছর বাঁচবেন, আপনি 100 বছর বাঁচবেন, আপনাকে আমি ছোট বয়সেতে এই অবস্থায় দেখছি। তো যেটা বলছি এখানে হবে এই কারণে যে এই যে স্লোগানগুলি, যে গণতান্ত্রিক নির্বাচন হইতে হবে, আপনি খেয়াল করেছেন, মানুষের নির্দলীয় টাইপেরই হতে হবে, এটা আজকে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় চলে গেছে, কৃষক থেকে শুরু করে সব জায়গায় গেছে। এই ধরনের একটা স্লোগান ওই পর্যায়ে নিতে অনেক কষ্ট হয়। আমি বলছি এই কারণে হবে যে আমরা খুব গতানুগতিক জীবন যাপন করছিলাম 74 পর্যন্ত। আমাদের কৃষক আগের মতো চাষ করছিল, আমরা আগের মতো জীবন যাপন করছিলাম, অল্প পয়সা জিনিসপত্র পাচ্ছিলাম, সেগুলি কিনছিলাম। 74 এসে আমরা বিরাট একটা ধাক্কা খেলাম, আমাদের চিন্তার জগতে একটা বড় আলোড়ন হলো। আমার বড় ভাই যে একটা কলেজের প্রিন্সিপাল ছিল, মফস্বলের লোক, তিনি আমাকে নাম ধরে বললেন যে শুন, জিনিসপত্রের দাম আর কমবে না, এখন আয় বাড়াইতে হবে। এই যে তার কথাটা, এটা খুব সিগনিফিকেন্ট, সবার মনের মধ্যে এটা গেল। সে আয় বাড়াইতে গিয়ে কেউ বিদেশে গেল, কেউ এগ্রিকালচারে নতুন টেকনোলজি দিল, কেউ আপনার হয়তো কি বলে অন্যান্য ইন্ডাস্ট্রি শুরু করলো, কেউ অফ ফার্ম অ্যাক্টিভিটি শুরু করলো, এনজিও করলো, করে এটার রেজাল্ট পাইলো, আপনার গার্মেন্টসে ইয়ে করলো, এটার রেজাল্ট পাইলো 15-20 বছর পরে বাংলাদেশ টেক অফ করলো ইয়েতে। আমাদের এখানেও আজকে গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে গেছে যে এই ধরনের গভর্নমেন্টে চলবে না, এই ধরনের চিন্তা চলবে না, আমাদের স্বচ্ছ নির্বাচন হতে হবে, সুন্দর নির্বাচন হতে হবে, যাকে ইচ্ছা ভোট দিব, এবং আমার ভোট যেই বাক্সায় দিছি সেই বাক্সায় কাউন্ট হবে, শুধু যাকে ইচ্ছা তাকে ভোট দিলে হবে না, ওই বাক্সায় কাউন্ট হতে হবে। এইটা হবে, এবং এটার জন্য আমি মাহমুদুর রহমান মান্নার সাথে অনেকটাই আমি বলবো একমত। এটার জন্য হয়তো একটা নিউ ফোর্স ইমার্জ করবে। সেই ফোর্সে কোথা থেকে আসবে, ওই যে এএপির মতো বলা যায় না, এখন আমরা সেই সুযোগ হয়তো পাচ্ছি না। কিন্তু আমি আপনাদের বললাম যে বাংলাদেশের সাধারণ মানুষের মনে রেখাপাত করেছে, গ্রামে গঞ্জের লোকের মধ্যে রেজিস্টার করেছে, স্লোগানও একটা হয়েছে, সুন্দর নির্বাচন হতে হবে এবং তার মাধ্যমে সুন্দর গভর্নমেন্ট হতে হবে। 15 থেকে 20 বছর পরে পাবেন, কে বুড়া হয়ে যাবেন, কে মারা যাবেন, 11তম নির্বাচন, এবং সেখানে এই মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো 10 সাল এবং 20 সাল দুটো পরিকল্পনা দিয়েছেন। গুরু ভাই আপনি অনেকক্ষণ বলছেন না, উনি সাকসেসফুল হবে না, যদি বলেন। সাকসেসফুল হবে, আমি যেটা বলতে চাই, উনি বলেছেন যে স্বল্প মেয়াদে খুব বেশি সমাধানের সুযোগ নাই, দীর্ঘমেয়াদে যদি কিছু হয়। আপনার সাথে অনেকটা একমত যে যদিও ওনারা বলছেন যে ওনারা অদৃষ্টবাদী না, কিন্তু তাদের তৎপরতা হচ্ছে অদৃষ্টবাদী। তাদেরও তৎপরতা হচ্ছে যে প্রধানমন্ত্রী কেন পদটা ছেড়ে দিয়ে আপোষ করে ফেললেই তো পারেন। এটা তো যুক্তির জায়গা না, এটা আকাঙ্ক্ষার জায়গা, এটা যুক্তি দিয়ে আমি বলতে পারছি না। যে আবার বলছেন যে বিরোধী দল কেন এত ঝগড়াঝাটি করার, 10ম নির্বাচন মধ্যে অপেক্ষা করুক, 11 নির্বাচন হোক। আরেকবার বলছে যে আচ্ছা এই দুইটাই তো ভালো না, তাহলে একটা তৃতীয় শক্তি আসবে, কখন আসবে? আসবে। তো কাজে এইরকম একটা অবস্থার মধ্যে পড়লে, দেশ পড়লে, ফ্যামিলি পড়লে যা হয়, দেশ ওই একটা অবস্থায় পড়েছে। এখানে তৃতীয় শক্তি বলতেই আমরা একটা ডিফাইন করি, যেটা আপনি বললেন সেনাবাহিনী। কারণ তৃতীয় শক্তির কথা বললে তো অনেক রাজনীতিকরা মাঠে ছিলেন। মান্না ভাই তো এখনো বলছেন সে তৃতীয় রাজনৈতিক শক্তি বলে, তিনি সবসময় এটি বলেন। মান্না ভাই ওই শক্তির মধ্যে অনেক জুনিয়র, তার আগে অনেক সিনিয়র আছেন এই জায়গাতে। এই তৃতীয় শক্তির দাবিদার অনেক সিনিয়র আছে। সিনিয়ররা পারবে না, জুনিয়র। আমি বলছি, আমি না
রণভাইরা তৃতীয় শক্তি বলে নাই, রণভাইদের বিকল্প। আদর্শিক শক্তি একটা জায়গা আছে, তারা সবসময় ক্ষমতা কেন্দ্রিক না, তারা মনে করে আদর্শিক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা ক্ষমতায় থেকেও হতে পারে, নাও হতে না, পারে, বলবেন। কাজে সেই অর্থে তারা ক্ষমতা আমরা কিন্তু দুটোর বাইরে একটা তৃতীয় বিকল্পের কথা বলি, জি কিন্তু সেটা এই মুহূর্তে আজকের এই মুহূর্তে সেই পরিমাণ কিন্তু শক্তিশালী আমার বা একটা দৃশ্যমান রিকোয়েস্ট না। রুবাইদের তবে কাছে, একটু সময় যে লাগবে, আজকের খুব বেশি আলোচনা লাগবে বলে মনে হয় না। 15-20 15-20 বছরের বছর না। পরের মধ্যে শেষ হইলে সমস্যা। আপনি যেরকম বলছেন একটা বিশালা পরিকল্পনায় কিন্তু দিয়েছেন আমাদের জন্য, কিন্তু না, স্বল্প আগামী মেয়াদে কোনো বছর সমাধান কি কিন্তু হবে? নাই। সম্মানিত 2014 জি, সালে জি, কি please। হবে? শেষ জি, করতে আপনি শেষ করেন, হ্যাঁ। আমি শেষ করতে চাই এই বলে যে আমরা এটা সবাই মনে করি, আমরা কিন্তু অবস্থা দৃষ্টি আমরা যাদের অনুসারী সারা পৃথিবীতে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসারী তো আমরা মনে করি এখন সোভিয়েত ইউনিয়ন ফল করার পরে তারা কিন্তু দুই পার্টি সিস্টেমে, যার ফলে ভারতেও যদি দেখেন দুই পার্টি প্রধানত, যার ফলে ওইটা একটা ট্রেডিশনাল ছাপ আমাদের এখানে আছে। এখন এরপরে ধরেন রণভাইরা এবং বাসদ তারা বললো যে আমরা এই নির্বাচনে যাব না। তা আমাকে একজন বললো যে ওনারা নির্বাচনে না গেলে কি হয়, কারণ পার্লামেন্টের 300 আসনের মধ্যে তার একটা আসন নাই, একটা পাওয়ারও সম্ভাবনা নাই, কাজে নির্বাচন প্রত্যাখ্যান করলেন, তাতে এই নির্বাচনের ক্ষতি বৃদ্ধি কি দাঁড়ায়? বিএনপি না গেলেই তো কিছু হয় না, ওনারা গেলে না গেলে কি হবে? আমি সেক্ষেত্রে বলতেছি ওইখানটাতেই মানুষের যে মাইন্ডসেটের কথা সাদাত ভাই বললেন, মানুষের মাইন্ডসেটটা হচ্ছে যে পার্লামেন্টে ওই নাম্বারের মধ্যে আপনি আছেন কিনা। সিপিবি বা বাসদের মতো লোক পার্টি যখন মানে ইলেকশনে না যায়, নাম্বারের হিসেবে হয়তো ম্যাটার করে না, কিন্তু একটা আদর্শ ভিত্তিক দল সিদ্ধান্ত বলছে যে এটা একটা ভালো উদ্যোগ হচ্ছে না, আমরা তার সঙ্গে থাকলাম না, এটাও কিন্তু ম্যাটার করে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের মাইন্ডসেটটা হয়ে গেছে যে নাম্বার হিসেবে আমার অংশী আমি আছি কিনা, 300 জনের মধ্যে আমি আছি, যার ফলে কিন্তু ওই অংশীদারের মধ্যে বড় অংশীদার হলো আওয়ামী লীগ এবং বিএনপি, যার ফলে আমাদের সমস্ত রাজনৈতিক ঘুরে ফিরে এই অঙ্কের মধ্যে আসছে। ওই অঙ্কের মধ্যে না ঢুকতে পারলে তাহলে পরে আর আপনি মানে রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারবেন সেটি মনে হচ্ছে না। এবং দুঃখজনকভাবে বাংলাদেশের তৃতীয় শক্তির কথা যারা বলছেন, তারাও আদর্শ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে, যেটা সাদাত ভাই প্রত্যাশা করলেন 15 বছর 20 বছর 40 বছর, ওর চাইতে তারা ইমিডিয়েটলি এই রাজনৈতিক জোট করব, ওই রাজনৈতিক জোট করব। আপনি মান্না ভাইয়ের কথা বললেন, মান্না ভাই বলেন গত 6 মাসের মধ্যে তিনি কোন কোন মঞ্চে তার কোন কোন বন্ধুরা ছিলেন। এই মঞ্চে একবার দিকে এই 3 বন্ধু, একবার দিকে ওই মঞ্চে এই 3 বন্ধু, এই বন্ধু আবার ওই বন্ধুর সঙ্গে চলে যায়, এই বন্ধু তার সঙ্গে চলে আসে। আমি তো কোনো অঙ্ক বুঝি না। আমি মান্না ভাইয়ের স্বপ্নের সাথে আমি একমত যে অবশ্যই একটা তৃতীয় তার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না দেখি তো গুণগত পরিবর্তন হচ্ছে না রাজনীতি। না, সেটা হচ্ছে না। কাজে সেই জায়গাতে আমরা একটা অদৃশ্যবাদী যে কোন দিন আওয়ামী লীগ তার স্ব ইচ্ছায় বলবে যে ঠিক আছে আমি এখন 4 বার প্রধানমন্ত্রী হয়েছি, তৃপ্ত হয়ে গেছি, আসেন আমি ছেড়ে দিলাম, আসেন। অথবা বিএনপি বলে যায় তো আর ভালো লাগে না। আরেকটি কথা আপনারা এখানে বলেছেন যে ঠিক আছে, একটা তো সরকার কিন্তু দুইভাবে দেখতে হবে, একটা রাষ্ট্র এবং সরকার। আপনি যখন সাতক্ষীরা স্বাধীন হবে, সেটা শুধুমাত্র দলের বিষয় না, এটা রাষ্ট্রের বিষয়। রাষ্ট্রকে সাতক্ষীরার সংখ্যালঘুকে রক্ষা করতে হবে, সেটা সেনাবাহিনী দিয়ে রক্ষা করতে হোক, রাজনৈতিক শক্তি দিয়ে রক্ষা করতে হোক, সকল জনমতের মানুষকে নিয়ে রক্ষা করতে হোক। পাবনায় যখন সংখ্যালঘু আক্রান্ত হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে। দেশের যোগাযোগ ব্যবস্থা যখন বিপন্ন হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে এবং সেনাবাহিনীকে সহযোগী শক্তি হিসেবে আনতে পারেন, যৌথ বাহিনীও আনতে পারেন। এটা কিন্তু পার্থক্যটা করতে হবে। 1 2 নম্বর যেটি হচ্ছে রাজনৈতিক জায়গাটিতে বিএনপির কি, যেটা নাইমুল বললেন যে তাদের উপর নির্যাতন হয়। আচ্ছা দেখেন, বাংলাদেশের রাজনীতি কোনোদিনই অহিংস ছিল না। রাজনীতিতে কিন্তু সহিংসতা ছিল, শহীদ ছিল। ডাক্তার মিলন রাজনৈতিক এলিমেন্ট হিসেবে, রাজনীতির অংশীদার হিসেবে শহীদ হয়েছেন। আপনি নূর হোসেন পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে শহীদ হয়েছেন। আপনি 69-এ মনু মিয়া বা কিশোর মতিওর পলিটিক্যাল অ্যাক্টিভিটির শহীদ হয়েছেন। এখন যারা গাড়িতে পড়ছেন, গাড়িতে মারা যাচ্ছেন, তাদের মধ্যে তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দেখি না আমরা। কালকে যদি বিএনপির একটা মিছিল বের হয়, সেই মিছিলে যদি গুলি হয়, 3 জন যদি বিএনপির কর্মী শহীদ হয়, তখন আমরা বলবো যে বিএনপি একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করেছিল, সেখানে পুলিশ গুলি চালিয়েছে। কিন্তু সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টে তো শহীদ হচ্ছেন না, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টে তো গুলি খাচ্ছেন না, গুলি খাচ্ছে সাধারণ মানুষ, পেট্রোল বোমা পড়ছে সাধারণ মানুষ। 3 নম্বর যে কথাটি বলতে চাই, যে যদি এই হত্যা, নির্যাতন, ধ্বংস, অ্যারেস্ট, গ্রেপ্তার এর মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টি ধ্বংস হয়ে যেত, আওয়ামী লীগ 1975 সনে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এর চাইতে দুর্যুক্ত কোনো রাজনীতির মধ্যে আসেন নাই। তার প্রথম সারির নেতাকে হত্যা করা হয়েছে, দ্বিতীয় সারির নেতাকে হত্যা করা হয়েছে, তৃতীয় সারির নেতারা বাড়িতে থাকতে পারে নাই, এবং আওয়ামী লীগের উপরে তারপরে 21 বছর লেগেছে আওয়ামী লীগকে এই জায়গায় আসতে। তো পলিটিক্যাল পার্টি যদি করতে হয়, সেই পলিটিক্যাল পার্টির শুধুমাত্র যেটি একটু আগে সাদাত ভাই বললেন, আপনি লাদেন স্টাইলে বিবৃতি পাঠিয়ে দিলেন আর হরতাল হয়ে গেল। আপনি তৃতীয় শক্তির উত্থানের জায়গাটা যেটি, এই যে আজকে যেটি মান্না ভাই বললেন যে অবরোধ মানুষ মানছে না,
এটা কিন্তু তৃতীয় শক্তির লাভের আশায় না, মানুষ তার নিজ উদ্যোগেই আর ঘরে থাকতে পারছে না। কাজেই ওই জায়গাটাই হলো মানুষের আশাবাদিতার দিক, বাংলাদেশের আশাবাদিতার দিক। তৃতীয় শক্তি চতুর্থ শক্তি আসুক বা না আসুক, আপনাদের আমি একটু মান্না ভাইয়ের কাছে যাবো, কারণ সরাসরি মান্না ভাইকে আপনি অনেকগুলো কথা বলেছেন, আমার মনে হয় তিনি উত্তর দিবেন। শেষ করতে চাই জি। যে আপনাদের এই যে সিডর আইলার প্রত্যন্ত অঞ্চল আপনি বহুবার গেছেন, রাতে সিডর হয়, ঢাকায় ডিজাস্টার কমিটি মিটিং করে, ত্রাণ কমিটি মিটিং হয়, কৃষক কিন্তু ঘরে বসে থাকে না, পরের দিন সে নতুন বীজ বপন করে। বাংলাদেশে এই যে গতকালকে যেটা দেখেছেন যে অবরোধ হয় নাই, এটা খুব বেশি দিন আটকে রাখা যাবে না যদি পলিটিক্যাল আন্দোলন, এই বোমা টোমা ভয় করে বাংলাদেশের মানুষ ঘরে মান্না ভাই যদি বলেন। মানে এতক্ষণ ধরে আলোচনায় যারাই করলেন একটা জিনিস খেয়াল করে দেখেন, খুবই বড় সমস্যা যার সমাধানই পাচ্ছি না, এবং মূলত সমাধান করতে পারেন যিনি বা যারা দুইজন মূল নেত্রী, দুটো দল, দুটো জোট যেরকম করেই বলেন, তারা দুইজন যে শুনবেন তারও কোনো আশা নাই। কেউ শোনাতে পারবেন? জাতিসংঘের মহাসচিব পারেন না, আমেরিকান ফরেন সেক্রেটারি পারেন না। আমি মনে করতাম এরা দুজনের মধ্যে যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে ভালো, কিন্তু হবে যে তা আশা করছি না। আমার এখন প্রশ্ন, যেরকম করে বুলবুল ভাইও বলছেন যে এটা একটা অদৃষ্টবাদ, আমি তো মনে করি ওইটা অদৃষ্টবাদ যে শেখ হাসিনা খালেদা জিয়া চেঞ্জ করবেন, তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করবেন, ওইটাই আমি একটা ওই ধরনের অলিক স্বপ্ন দেখছি। এত বছর ধরে তা দেখিনি। এবং যেরকম করে পয়েন্টটা তুললেন যে ব্যক্তিগত ক্ষত, ওটা সারাবে কি? ওই মলমই এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি। আমি মনে করি যে ওইটা হওয়ার নয়। সেই কারণে আমি বলছি মানুষ তাহলে কি করবে? এই দুটো দিয়ে যদি না হয় তাহলে মানুষের বিকল্প খোঁজা ছাড়া কোনো বিকল্প নাই। আমি এটা আশাবাদের কথা বলছি না, এটা ইতিহাস, সারা পৃথিবীতে যুগে যুগে তাই হয়েছে। সেইখানে 5 বছর লাগতে পারে, 20 বছরও লাগতে পারে। আবার আম আদমি যেরকম হয়েছে হঠাৎ করে, অনেকে ভালো করে বোঝেই নাই, যদিও তাদের প্রক্রিয়াটা ছিল, আমি মনে করি সেরকম করে হতে পারে। এখন আমি ব্যক্তিগত একটা প্রশ্নের জবাব দিই, সেটা হচ্ছে কি, আমি কি করছি? আমারটা তো কোনো রাজনৈতিক দল নয়, আমি এই জন্য ঠিক রাজনৈতিক দলের মতো করে বলছি না, কিন্তু আমি রাজনীতির কথাই বলছি। অতএব আমি যখন বলি যে এই দুটো দল বা জোটের বাইরে একটা বিকল্প করতে হবে, যারা এটা ঠিক মনে করবে আমি তাদের কাছেই যাচ্ছি। এই জায়গাতে আমি কোনো রিজার্ভেশন রাখছি না। বিশেষ করে হ্যাঁ, এইটা সত্যি, কেউ যুদ্ধাপরাধের পক্ষে আছেন তার কাছে যাব না, কেউ ধ্বংসের রাজনীতির কথা বলবেন, সহিংসতার কথা বলবেন, আচরণ করছেন, তার কাছে যাব না। কিন্তু একটা বেশি জায়গা থাকতেই হবে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমি খুব বিস্তারিত বলবো না। মুক্তিযুদ্ধের চেতনা মানে এক কথা আমি মনে করি মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, শোষণ মুক্তির চেতনা, মানুষের মূল্যবোধ ইত্যাদির মুক্তির চেতনা। ওই অর্থে আমি আওয়ামী লীগ, বিএনপি কাউকেই মুক্তিযুদ্ধের দল মনে করি না, চেতনার দল মনে করি না। মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু এখন সেই চেতনা তারা ধারণ করে মনে করছি না। এর বাইরে যারাই মনে করবে, যখন রণ ভাই বলেন, আমি বলে আপনার নেতৃত্বে আমি রাজি আছি, বাসদ বলে আমি তার নেতৃত্বে রাজি আছি, ডক্টর কামালের পার্টি বলে আমি তার নেতৃত্বে রাজি আছি, তারা সবাই মিলে একটা জোট করেন, আমি তাদের কর্মী হয়েও কাজ করতে রাজি আছি। আবার তারা যদি বলেন না চলেন আমরা একসাথে করি, আমি তাও রাজি আছি। কিন্তু আমি মনে করি এই এফর্ট, এই প্রচেষ্টা যদি না থাকে, তাহলে আমরা সম্পূর্ণ অদৃষ্টবাদের কাছে, দুই নেত্রীর ইচ্ছা অনিচ্ছার কাছে একেবারে আত্মসমর্পণ করছি, এইটা আমি ঠিক মনে করি না। জি, আমিনা মহসিন আপু, অনেকক্ষণ বলার চেষ্টা করছিলেন আপনি। বলার চেষ্টা করছিলাম যে আমরা না কতগুলো জিনিস আমাদের মাথা থেকে চলে যাচ্ছে। আমরা গণতন্ত্র বলছি, কিন্তু গণতন্ত্রের সাথে যে একটা ন্যায় বিচারের সম্পর্ক আছে, সামহাও আমরা ওইটাকে ইকুয়েশনের মধ্যে আনছি না। মানে এই যে গণতন্ত্রের নামে আজকে যা হচ্ছে, বা আমরা বলছি জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা করছি, তো আমরা কি মনে করি যে ইলেকশনটা যদি যেভাবে এটা করছে, সেটার মাধ্যমে তো কোনো ন্যায় বিচার হবে না। এবং আমি এটাও মনে করি না যে ইনক্লুসিভ ইলেকশন হলেও যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেটাও আমি মনে করি না। সেখানে আমি ওনার সাথে একমত, যেটা একটা লং টার্ম ভিশন আমাদের সামনে থাকতে হবে, যেখানে আমরা ন্যায় বিচারটাকে সামনে নিয়ে আসব, জনগণের অধিকারটাকে নিয়ে আসবো। যার জন্য আমি আজকাল প্রায় বলি যে আমরা এত পলিটিক্যাল সভরেন্টির কথা বলি, আমরা ভুলেই যাচ্ছি যে সোশ্যাল সভরেন্টি বলেও একটা জিনিস আছে, সেটা আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু আপনি যেরকম 20 বছরটাকে সামনে রাখছেন, আমি সেভাবে দেখতে চাই না জিনিসটা। আমি মনে করি আমাদের যেটা না দেখতে চাই না, এবং আমি মনে করি যেটা মান্না ভাই বলছিলেন, যে এখানে সমাধান কিন্তু খুব সহজ আমাদের সামনেই আছে। আপনি বলছিলেন যে অপোজিশন বলছে মানে নির্দলীয় সরকার, অপোজিশন কিন্তু সেই জায়গা থেকে অনেক সরে গেছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, এখন মানে শেষে কিন্তু জিরো ডাউন করে গেছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না। আচ্ছা, সেটা যদি আপনি মনে করেন সেটা অন্য কথা। তো ওইটার মধ্য দিয়ে আসলে
বিরোধী দলের স্বপ্নটা হচ্ছে যে শেখ হাসিনাকে সরার মধ্যে দিয়ে নির্বাচনের আগেই তারা জয়লাভ করে ফেলতে চায়। ওইটা আবার সরকারি দল এই সুযোগটা দিতে চায় না। না না কেন আমি সেটা মনে করি না যে আমিও সেটা মনে করি না, এবং আমি মনে করি যে শেখ হাসিনা কিন্তু বহুবার এই স্টেটমেন্ট দিয়েছেন উনি দেশকে ভালোবাসেন, উনি খালেদা জিয়াকে খুনি বলেছেন, বিভিন্ন ধরনের উনি অ্যাডজেক্টিভস ব্যবহার করেছেন, উনি বলেছেন যে উনার কোনো মায়া নেই, উনি এবং শেখ হাসিনা বলেছেন দেশের জন্য উনি সর্বত্যাগ মানে করতে রাজি আছেন। উনি সরে দাঁড়াচ্ছেন না কেন? মানে উনি দেখছেন এত লোক প্রতিদিন মারা যাচ্ছে, আর এখানে একটা আপনিও বললেন যে রাজনৈতিক কর্মী তো মারা যাচ্ছে না, সাধারণ লোক মারা যাচ্ছে। আমি তো এটা এক্সপ্লেনও করছিলাম ফেরদৌসকে যে এগুলা কিন্তু খুব প্ল্যান্ড ওয়েতে হচ্ছে। এখন রাজনৈতিক কর্মী অনেক মারা যাচ্ছে না, এখন মারা যাচ্ছে, কিন্তু আপনি যদি মেজরিটি দেখেন যে এখানে কয়েকজন রাজনৈতিক এখন মারা যাচ্ছে, ইউ আর রাইট। হ্যাঁ, কিন্তু এই যে আর্সেনটা যেভাবে হচ্ছে পুরো জিনিসটা, এটা কিন্তু একটা প্ল্যান জিনিস। কারণ আপনি একটা সিনারিও ক্রিয়েট করছেন যেখানে যে এই দেশটা ফেল হচ্ছে, সরকার পারছে না, এবং সরকার যে পারছে না সেটা তো আমরা জানি। অলরেডি সিইসি আজকে বলেছেন যে কালকে ডিসিশন হবে আর্মিকে নামানো হবে কিনা। এই যে আর্মিকে আমি নামিয়ে ফেললাম, আমি কিন্তু আর্মিকে এক ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল পজিশনে নিয়ে আসছি, জনগণের মুখোমুখি আমি নিয়ে আসতেছি। তো এই ব্যাপারগুলো মানে কি, আপনি যখন আর্মিকে নিয়ে আসতেছেন ইন এইড অফ দ্য সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বলেন যাই বলেন, তার মানে কি সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হচ্ছে? তাহলে এই ইলেকশন কমিশনের আপনি বলেন বৈধতা শব্দটা না ইউজ করেও যদি আমি বলি, মানে ক্রেডিবিলিটিটা কোথায় থাকছে? উনি যে কালকে বললেন, একটা স্টেটমেন্ট দিলেন যে এটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল। এটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন কিভাবে হয়? উনি বলছেন এটা এর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আপনি ওনার স্টেটমেন্টসের কন্ট্রাডিকশনস গুলো দেখেন। মানে পাকিস্তান আমলেও কিন্তু যখন মানে আমাদের ভাষা আন্দোলনের আগের সময় পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশন একদম বুঝতেই পারেনি যে কেন মানে ওরা যে জিনিসটাকে সামাল দিতে পারছে না ভাষা আন্দোলনের ব্যাপারটা, ওরা এটাকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মনে করতো। কারণ ব্রিটিশদের ওই ইয়েটা ছিল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, প্রত্যেকটা জিনিস একটা কলোনিয়াল মেন্টালিটি ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এত বছর পরে এই স্বাধীন বাংলাদেশে আমরা দুইটা কলোনিয়ালিজমকে ফাইট করলাম। আমাদের চিফ ইলেকশন কমিশন এটাকে বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি করে হয়? এটা একটা রাজনৈতিক সমস্যা, এটা আমাদেরকে রাজনৈতিকভাবে ট্যাকল করতে হবে। আপনি যদি আর্মি ইন্টারভেনশন না চান, আপনাকে এটাকে অবশ্যই রাজনৈতিকভাবে ট্যাকল করতে হবে। আপনি মিলিটারি নামিয়ে এটা সলিউশন পাবেন না। মিলিটারি তো আপনার ইয়েতে ইলেকশনে সব সময় আসে, মিলিটারি নামাইবে তো ইলেকশনের জন্য, সেটা সাথে ইয়ে না। কিন্তু আপনার যেটা শিগগির কোনো সলিউশন তো আপনারা কেউ বলছেন না। আমি তো একবারে ক্লিয়ার বলেছি, আপনারা লিখে নিতে পারেন যে আগামী কয়েক মাসের মধ্যে এই প্রবলেম রিজলভ হবে না। এবং পরবর্তীকালে যেটা আপনারা বলেছেন যে মান্না সাহেবের ইয়েতে উনি হয়তো না হতে পারেন, উনার ইয়ে না হতে পারেন, এবং ওনারা ঢাকার শহর ভিত্তিক যে প্রতিরোধ বা গণতান্ত্রিক যে স্ফুরণ, সেটা ঢাকা শহর ভিত্তিক এবার অনবায় হবে না। এবার গ্রামে কিন্তু আপনার মিছিলগুলিতে অনেক লোক হয়। ঢাকার ইয়ের মধ্যে ঢাকা হ্যাজ বিকাম এ কসমোপলিটন টাউন উইথ লট অফ লুম্পেন ইনহ্যাবিটেন্টস কারণ আমরা সব মধ্যবিত্ত হয়ে গেছি। ঢাকাতে যারা বিত্তহীন ছিল তারা হয়েছে নিম্নবিত্ত, যারা নিম্নবিত্ত ছিল তারা হয়েছে নিম্ন মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা মধ্যবিত্ত, এবং আমরা সব এখানে যারা আছি তারা মধ্যবিত্ত। আমরা ওই অনেক কিছুই ইয়ে করি। যদি ভোট হইতো তাহলে কিন্তু শাস্তি পেয়ে যেত, কিন্তু ভোট না হলে রাস্তায় আমরা যেতে চাই না। আমি মান্না সাহেবকে একদিন বলেছিলাম, একটা দেখা যায় যদি ভাই শীতকালটা আর একটু লম্বা হতো তাহলে আপনি মানববন্ধনের লোক পাইতেন, আর যদি জেলগুলিকে একটু এসি করে দেন তাহলে আমরা হয়তো সবাই আর একটু অ্যাক্টিভিস্ট হতে পারি। এখানে গ্রামে গঞ্জের লোকরা কিন্তু এখনো ওই যে প্রভিন্সিয়াল ক্যারেক্টার রয়ে গেছে। আমি যখন মেহেরপুরের মিছিল দেখি তখন আমার মনে হয় যে 68-এর মিছিল দেখছি। আমি যখন আপনার ফেনীর মিছিল দেখি তখন মনে হয় যে 68-এর মিছিল দেখছি, কারণ ওখানে একটা আমাদের হাতে সময় একেবারে শেষ। গ্রামের থেকে শুরু করতে হবে, এবং উনি না হলে অন্য লোকে হয়তো আমাদের নাইম ভাই যদি বলেন 30 সেকেন্ড শেষ করতে হবে। বলি যে আমি একটু করণীয় যদি একটু বলেন, মানে করণীয় বলতে যে আসলে করণীয় সংক্ষেপে বলা যাবে না, কিন্তু আমি একটু বিএনপির একটু অসহায় অবস্থায় দেখি। কারণ বিএনপি যখন এসে বিরোধী দলে উঠলো, আসার পর তাদের জন্য
5 বছর পরের একটা সম্ভাবনা ছিল যে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটাও আওয়ামী লীগ নানান উছিলায় এটা বাদ দিয়ে দিল। তারপরে তাদেরকে রাস্তায়ও পিটায়, কর্মীদের ধরে। আবার আমরা এই সহিংসতাটাকে এমন ভাবে আলোচনা করি, মনে হয় যেন আমাদের রাজনীতিতে সহিংসতাটা এই বিএনপির আমলে। আমাদের সহিংসতা যে, এবং ওই বুলবুল ভাই যে বললেন যে মিলনের মতো মৃত্যু হয় না, আহাজারি হয় না, সেটা কিন্তু ওই মিলন পর্যন্তই শেষ। এরপরের যে আওয়ামী লীগের আন্দোলনেও কিন্তু এই ইতিহাস নাই। এই যে মানে এই ঘটনাগুলি, এই মানে সহিংসতার রূপটা স্পাইরাল করে বেড়েছে। রণ ভাই 30 সেকেন্ডে যদি বলেন, বিশেষ কোনো পরামর্শ যদি থাকে করণীয় সম্পর্কে। করণীয় হচ্ছে যে তৃতীয় বিকল্প গড়ে তুলতে হবে, আওয়ামী লীগ বিএনপির বাইরে। এর যতদিন না হচ্ছে ততদিন আমাদের কপাল বড় খারাপ। জি, কপালেই চলে গেলাম আমরা। বুলবুল ভাই যদি বলেন। না, আমার বক্তব্য হচ্ছে আমি এই যে এই কপাল মানছেন না তো আপনি? আমি বলছি যে এই ধরনের যে আলোচনাগুলি আমি এগুলি ইতিবাচক দিক মনে করি, যে মানুষ এই সময়, আমরা তো ধরেন কথা বলতে পারি, আলোচনা করতে পারি, মানুষ কিন্তু অসহায়ভাবে কিছু জিনিস শুনতে চায়, জানতে চায়, তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। কাজে এই আলোচনার মধ্যেও যদি আমরা আমাদের দুই নেত্রীর পক্ষ বিপক্ষ না রেখে তাকে সিদ্ধান্ত নেওয়ার সহায়তার জন্য একটা নৈতিক অবস্থান থেকে কথা বলি, আমার মনে হয় যে পরিবর্তনটা আমরা প্রত্যাশা করি সেই ক্ষেত্রে একটা গুণগত আমরা রাখতে পারি। আমার মনে হয় সাদত ভাই যেটা বলেছেন এটা খুবই সত্যি কথা, যে ঢাকার বাইরে কিন্তু আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা মানে মেজরিটি অফ দ্য পিপল তারা চাচ্ছে তারা চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন হোক, এবং এই ইনক্লুসিভ ইলেকশনের জন্য হওয়ার জন্য প্রধানমন্ত্রী, আমার মনে হয় উনার স্থানটা অনেক উপরে উঠে আসবে উনি যদি এখনো আপনাকে শেষ করবো। আপনাকে চাপ দেওয়া হচ্ছে গ্রামে যাবেন কিনা, মানুষ কিন্তু তেতে আছে, তাদেরকে মোবিলাইজ করবেন কিনা, অর্গানাইজ করবেন কিনা? মানে আমার যে সংগঠন আছে 16 মাস বয়স, আমাদের কিছু কিছু গ্রামে আমরা কমিটি করেছি, থানায় করেছি, জেলাগুলো করেছি, আমরা কাজ করছি। এখন সবকিছু এরকম করে বললে কয়েকদিন পরে আবার আমার পেছনে কি লাগে সরকার না অন্য দল, সেটা তো একটা চিন্তা আছে, কিন্তু আমরা কাজ করছি। আমি মোটেই নৈরাশ্যবাদী নই, আমি মনে করি যে দুই দলের ব্যর্থতার ফলে তৃতীয় শক্তি হবেই। হ্যাঁ, এটা ঠিক, আমি করব, নাগরিক ঐক্য করবে নাকি অন্য কেউ করবে, বা সাদাত ভাই করবে, বা আপনি করবেন, দ্যাট ইজ নট শিওর। সাদাত হোসেন 30 সেকেন্ড। না, আমি শুধু এখানে একটা কথা বলবো রণ ভাই, আমি আপনার ওই যে নইমুল যেটা বলছে যে মনে হচ্ছে যে আমরা সহিংসতাটাকে এমন ভাবে প্রচার পাবলিসিটি দিয়ে হচ্ছে মনে হচ্ছে এখনই করছে। না, আমরা যখন ছাত্র ছিলাম সহিংসতা হয়েছে। আপনার 69-এর মুভমেন্টে আপনার লস্করের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে বাংলা একাডেমি যেটা, এটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে আমার বড় নেতা, আমি নাম ধরেই বলতে পারবো কোথায়, শুনেন না, চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির উপরে বাড়ি দিয়েছে আমরা। তারপর আমাদের স্লোগান কি ছিল? জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তো এটা কি কনস্টিটিউশন স্লোগান? আমাদের স্লোগান কি ছিল? একটা রণভাই, আমাদের স্লোগান ছিল, আমাদের স্লোগান ছিল জেলের তালা ভাঙার স্লোগানটা তো দেখছি না। ক্ষমতায় ছিল না, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এটা তো কনস্টিটিউশন স্লোগান না, এটা মিলিটেন্ট স্লোগান। এই যে মিলিটেন্ট স্লোগান, সংগ্রামী স্লোগান, এক্সক্লুসিভ না। না না, আমি সে কথা বলছি না, সেটা স্পষ্ট করে বলতে হবে। আমাদের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এবং সেটা নেওয়ার জন্য প্রধানত যেটা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে অবাধে তার রাজনীতির চর্চার সুযোগ দিতে হবে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আসবার জন্য, এই বিষয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, ইংরেজিতে শব্দ আছে, সেটা হচ্ছে কাপকায়েস স্টেট। যে কাপকায়েস শব্দের মানে হচ্ছে যে আসলে আগামীতে কি হবে, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি। সেরকমই আছে আমাদের যারা আজকে বিজ্ঞ আলোচক, তারা অনেক আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, যে খুব বেশি সমাধানের কথা তারা বলতে পারেননি। বিশেষ করে ইমিডিয়েট সমাধান কি হবে সেটা তারা দেখাতে পারেননি। হয়তো রাষ্ট্রের অবস্থা এরকম, রাজনীতির অবস্থা এরকম, সমাজের অবস্থা সেরকম জায়গা থেকে যাচ্ছে। আবার তারা এটি বলবারও চেষ্টা করেছেন যে সামাজিক যে ব্যাখ্যা, তার ভিতর থেকে অন্য একটা বিকল্প শক্তি বেরিয়ে আসবেই, এটি ইতিহাসের শিক্ষা। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।